সমুদ্রের রাজা। জন কথম্যানের সিকোয়েন্সের নামটা শোনার সাথে সাথেই ক্লাইন মোরেত্তির মাথায় প্রথম যে চিন্তাটা এলো সেটা হলো লর্ড অফ স্টর্মসের পুরো উপাধি। আকাশের রাজা, সমুদ্রের সম্রাট, দুর্যোগের অধিপতি, ঝড়ের ঈশ্বর। সিকোয়েন্স ৩ হল সমুদ্রের রাজা। সিকোয়েন্স ০ মধ্যে যেহেতু সমুদ্র সম্রাটের উপাদান আছে, তাই এটা বেশ মানানসই। স্টর্ম পাথওয়ের সিকোয়েন্স ০ নাম আসলে কি হতে পারে সেটা নিয়ে ক্লাইনের মনে কৌতূহল হল। সে আবার জানালার দিকে তাকালো। বাইরে আবহাওয়া এখনও থমথমে হলেও সকালের সূর্য উঠে গেছে। জোয়ারের শব্দ থেমে গেছে আর বৃষ্টিও শেষ হয়েছে। ক্লাইন নিজের চিন্তাগুলো গুটিয়ে নিল আর ড্যানিটজের বলা তথ্যগুলো নিয়ে ভাবতে বসল। পশনের নাম সমুদ্রের রাজা, যার মানে হল সিকোয়েন্স ৩-এর ডেমিক্ট বা সেন্টদের সমুদ্রের রাজার মতো আচরণ করতে হবে। যে কোনো অভিনয়ের পেছনেই একটা মূল শর্ত থাকে, আর সেটা হলো সেই ক্ষমতাগুলোর অধিকারী হওয়া। একজন সমুদ্রের রাজা হিসেবে সে অবশ্যই সমুদ্রের এক শক্তিশালী শাসক হবে, যদিও সেখানে দূরত্বের একটা সীমাবদ্ধতা থাকবে। সে সমুদ্রের নিচে অবাধে হাঁটতে পারবে, ইচ্ছামতো সুনামি ঘটাতে পারবে, সমুদ্রের পানির স্তর বাড়াতে পারবে আর সামুদ্রিক প্রাণীদের নিয়ন্ত্রণ করতে পারবে। নিজের এলাকায় লড়াই করলে তারা একই পর্যায়ের অন্য সব ডেমিগডদের অনায়াসেই হারিয়ে দিতে পারবে। 5 সিসের রাজা এবং কুইন মিস্টিক মোটামুটি এই পর্যায়েরই। তফাৎটা শুধু ক্ষমতার ওপর দখল আর পশন হজমের হারের ওপর। যাই হোক, সমুদ্রের মধ্যে থাকলে সমুদ্রের রাজাদের হারানো প্রায় অসম্ভব। সমুদ্রের রাজার ক্ষমতার সাথে সামুদ্রিক পরিবেশের মেলবন্ধন ঘটলে যারা ইটার্নাল ব্লেজিং সান বা ট্রু ক্রিয়েটরের মতো আসল দেবতাদের দেখেনি, তাদের কাছে এই সমুদ্রের রাজাকে ঈশ্বর মনে হওয়া খুব একটা অস্বাভাবিক না। অনেক আদিম উপাসনার দেবতা হয়তো এই পর্যায়েরই, তারা হয়তো কোনো এঞ্জেলও না। ঈশ্বরকে সরাসরি দেখা যাবে না, এই কথাটার মানে হলো আসল কোনো দেবতা। এর আগে সমুদ্রের দেবতা ক্যালভেতুয়া আমাকে তেমনটা অনুভব করায়নি, এমনের প্রতিরূপ না। অবশ্য এঞ্জেলদের রাজার মূল শরীরকে সরাসরি দেখা যাবে কি না তা আমি নিশ্চিত নই। একজন হলো সমুদ্রের দেবতা যে পতনের মুখে আর বড়জোর সিকোয়েন্স ৩, অন্যদিকে সমুদ্রের রাজা যে বেশ ভালো অবস্থায় আছে আর যে কোনো সময় সিল্ড আর্টিফ্যাক্ট ব্যবহার করতে পারে। ফলাফলটা স্পষ্ট। জন কথম্যান সহজেই ক্যালভেতুয়ার উন্মাদনা চেপে রেখে বেয়াম শহরকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে পারবে। সে পুরো ব্লু মাউন্টেন আইল্যান্ড এবং সেখানকার শহরগুলোকে ধ্বংসস্তূপে পরিণত হওয়া থেকে রক্ষা করবে। শুধু কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। ক্যালভেতুয়ার পাগলামি পুরোপুরি কেটে যাবে আর ঝামেলাটা মিটে যাবে। এটা পরিস্থিতি সামলানোর সবচেয়ে সহজ আর কার্যকর উপায়। এতে কোনো আতঙ্ক ছড়াবে না। বেশিরভাগ মানুষ তো কিছু টেরও পাবে না, তবে কিছু সমস্যাও আছে। প্রথমত, নতুন কোনো দুর্ঘটনা যেন না ঘটে। প্রত্নতাত্ত্বিক লেটিশিয়া সাইমিন দ্বীপে কি করেছে তা একটা রহস্য। সে একাই সমুদ্রের দেবতাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। হয়তো তার পেছনের শক্তি মোজেস অ্যাসেটিক অর্ডার বা এলিমেন্ট ডন এই সুযোগটা কাজে লাগাতে চাইবে। এটা সবচেয়ে বড় বিপদ। গভর্নর জেনারেলের অফিস বা সেনাবাহিনীতে অবশ্যই উচ্চ পর্যায়ের কোনো বেন্ডার আছে। এটা সেন্ট্রাল সোনিয়া সাগরে রাজ্যের একটা উপনিবেশ, তাই পরিস্থিতি খুব একটা খারাপ হবে না। এরপর আছে সেই অন্ধভক্তরা যারা ক্যালভেতুয়ার মৃত্যুর সময় বলি হতে পারে। তারা যেন শস্য কাটার সময় ঝরে পড়া খড়ের মতো এক এক করে হারিয়ে যাবে। তবে চার্চ অফ স্টর্মসের জন্য এটা খুব একটা খারাপ কিছু না। সবচেয়ে গোঁড়া ধর্মত্যাগী ভক্তরা তাদের দেবতার সাথেই মারা যাবে। এতে তাদের খুঁজে বের করার ঝামেলা কমবে। যারা ততটা গোঁড়া না, তাদের আবার মূল স্রোতে ফেরানো সম্ভব। একমাত্র অসুবিধা হল রর্স্টেড আর্কিপেলাগোতে দীর্ঘ সময় ধরে লোকবলের অভাব দেখা দেবে। সমস্যাটা বিরক্তিকর হলেও দাঁতে দাঁত চেপে থাকলে এটা সামলানো যাবে। তাই চার্চ অফ স্টর্মস আর সমুদ্রের রাজা জন কথম্যান হাত গুটিয়ে বসে থাকলেই ভালো। ক্লাইন ভাবল, এই কারণে স্থানীয় বস্তি আর এলাকাগুলোতে কত মানুষের প্রাণ যাবে। হঠাৎ করেই একদল মার্চিংয়ের শব্দ আর আকাশ কাঁপানো গর্জনে ক্লাইনের চিন্তায় ছেদ পড়ল। সে সহজাতভাবেই মাথা তুলে তাকালো। দেখল গাঢ় নীল রঙের এয়ারশিপগুলো কয়েকটা কামান আর মেশিনগান তাক করে বিভিন্ন দিকে উড়ে যাচ্ছে। মূল রাস্তায় লাল কোট, সাদা প্যান্ট আর কালো চামড়ার বুট পরা সৈন্যরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তারা রাইফেল আর কামান নিয়ে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করেই পুরো পরিবেশে এক টান টান উত্তেজনা ছড়িয়ে পড়ল। এটা একটা কলোনি। ক্লাইন দীর্ঘশ্বাস ফেলে একটু অদ্ভুত অনুভব করল। চার্চ সেই সামুদ্রিক সাপকে মেরে ফেলে তার লুকানোর জায়গাটা খুঁজে পেতে কত সময় নেবে জানি না। সেখানে নিশ্চয়ই অসংখ্য মূল্যবান রত্ন আছে। ড্যানিটজ, যার প্রধান কাজই হল ট্রেজার হান্টিং বা গুপ্তধন খোঁজা, সে আশা আর আক্ষেপ নিয়ে কথাগুলো বলল। তার মনোভাব খুব দ্রুত বদলে গেছে। সে সমুদ্রের দেবতাকে এখন একটা সামুদ্রিক সাপ বলে ডাকছে। চার্চ এই ব্যাপারটা চেপে রাখা ছাড়া বিশেষ কিছু করবে না। তারা কয়েকটা দিন অপেক্ষা করবে যাতে ক্যালভেতুয়া নিজেই ধ্বংস হয়ে যায়।
অবশ্য চার্চ অফ স্টর্মসের ধৈর্য ততটা না ও থাকতে পারে, বিশেষ করে যখন জন কথম্যানের প্রধান কাজ ম্যান্ডেটেড পানিশারদের উচ্চপদস্থ ডিকন হিসেবে দায়িত্ব পালন করা। দূর দ্বীপপুঞ্জে থাকার কারণে সে কার্ডিনাল হিসেবেও কাজ করে। হয়তো তার কাজের ধরন একজন ম্যান্ডেটেড পানিশারের মতোই। ক্যালভেতুয়া কোথায় লুকিয়ে আছে? সেই ধ্বংসাবশেষটা স্পিরিট ওয়ার্ল্ডের সাথে প্রায় মিশে গেছে। সেটা খুঁজে পাওয়া সহজ না, নয়তো সে এতদিন পর্যন্ত টিকে থাকতে পারত না। এই কথা ভাবতেই ক্লাইনের মাথায় একটা বুদ্ধি এলো। বাস্তব জগৎ থেকে ক্যালভেতুয়ার লুকানোর জায়গা খুঁজে বের করা খুব কঠিন। যদি স্পিরিট ওয়ার্ল্ড থেকে খোঁজা যায়, স্পিরিট ওয়ার্ল্ডেও এটা খুঁজে পাওয়া সহজ না। তবে উপায় একদমই নেই তা না। স্নেক অফ মার্কারি উইল অসেপ্টিন একবার তার ফোল্ডেড ক্রেনের সাহায্যে সেটা করেছিল। আমি এখনও জানি না সেটা কিভাবে করতে হয়, তবে সেটা বড় কথা না। আমি আইজেককে জিজ্ঞেস করতে পারি। মৃত্যুর ডোমেইন স্পিরিট ওয়ার্ল্ডের কিছু ক্ষমতা নিয়ন্ত্রণ করে। আন্ডারওয়ার্ল্ড বা হেল সেটা ফিনিক্স এনসেস্টর গ্রেগরেস তৈরি করেছিল স্পিরিট ওয়ার্ল্ডে। ক্লাইনের মাথায় একটা চিন্তা খেলে গেল। সে তার সেই পুরনো আর চমৎকার তামার বাঁশিটা বের করল, সেটা মুখে দিয়ে ফুঁ দিল। সে ভাবল, সে বেডরুমে বা ওয়াশরুমে যেখানেই যাক, ড্যানিটাস যে অদ্ভুত প্রাণীটাকে দেখতে পাবেই, তাই তাকে আলাদা করার দরকার নেই। ড্যানিটাস সমুদ্রের দেবতার রত্ন নিয়ে ভাবছিল, তখনই তার ঘাড়ের কাছে একটা ঠান্ডা স্রোত অনুভব করল। সে দ্রুত তার স্পিরিট ভিশন চালু করল। সে দেখল মেঝে থেকে সাদা হাড় বের হয়ে উপরে উঠছে, একটা বিশাল কঙ্কাল তৈরি করছে, যার মাথাটা ছাদ ফুঁড়ে উপরে চলে গেছে। কঙ্কালটা মাথাটা নিচু করল, তার চোখের জ্বলন্ত কালো আগুন ছাদের উপর দিয়েও দেখা যাচ্ছিল। বিশাল আকৃতির সেই ভুতুড়ে প্রাণীটা দেখে ড্যানিটাস একপাশে লাফিয়ে পড়ল। সে ঝুঁকে দাঁড়িয়ে তার ডান হাতের তালুতে একটা লাল রঙের শিখা তৈরি করল। এ কেমন দানব? ড্যানিটাস অবাক হয়ে গেরম্যান স্প্যারোর দিকে তাকালো, দেখল সে তামার বাঁশিটা হাতে নিয়ে মাথা তুলে সেই কঙ্কালটার দিকে তাকিয়ে আছে। ক্লাইন তার বিশাল মেসেঞ্জারের দিকে তাকালো, মেসেঞ্জারটাও নিচে ক্লাইনের দিকে তাকিয়ে রইল। দুজনই যেন পাথরের মতো জমে রইল। ইস, আমি বড্ড অস্থির হয়ে পড়েছিলাম। চিঠি লেখার আগেই মেসেঞ্জার ডেকে ফেলেছি। আমি কি এটাকে এখানে আটকে রাখবো নাকি ফিরে যেতে বলবো? আমি এখন গেরম্যান স্প্যারো। হ্যাঁ, গেরম্যান স্প্যারো। ক্লাইন কিছু বলল না। সে উদাসীনভাবে নজর সরিয়ে নিল, সময় নিয়ে কাগজ আর কলম বের করল, তারপর লিখতে বসল। সে সমুদ্রের দেবতা ক্যালভেতুয়ার ব্যাপারে একটা সাধারণ বর্ণনা দিল, কিন্তু সে যে প্রায় আক্রান্ত হয়েছিল আর গ্রে ফগের সাহায্য নিতে হয়েছিল, সেই কথাগুলো এড়িয়ে গেল। সে তার দেখা স্বপ্নটার বর্ণনা দিতে গিয়ে ক্যালভেতুয়ার ধ্বংসাবশেষ আর লুকানোর জায়গার তথ্যটা মিশিয়ে দিল। স্পিরিট ওয়ার্ল্ডের সাহায্য নিয়ে হয়তো সমাধান বের করা সম্ভব, কিন্তু আমার কাছে যথেষ্ট জ্ঞান নেই। আশা করি তোমার পরামর্শ পাব। ক্লাইন কাগজটা ভাঁজ করল আর দেখল মেসেঞ্জারের হাতটা কখন যেন শক্ত হয়ে উঠেছে। সে যেন কিছুই বুঝতে পারেনি, এমন ভান করে চিঠিটা উপরে ছুঁড়ে দিল। মেসেঞ্জারটা এক মুহূর্ত থামল, তারপর হাত খুলে চিঠিটা লুফে নিল। তার শরীরটা হঠাৎ করেই ভেঙে পড়ল, হাড়গুলো মেঝেতে গুঁড়িয়ে গেল। সেটা কি ছিল? ড্যানিটাস অবশেষে মুখ খুলল। ক্লাইন তার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, মেসেঞ্জার। মেসেঞ্জার? ড্যানিটাস কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। এমন বিশাল আর ভয়ঙ্কর একটা দানব কি না চিঠি পাঠানোর কাজে ব্যবহৃত হয়? সত্যি গেরম্যান স্প্যারোর পেছনে একটা শক্তিশালী গোপন সংগঠন আছে। আমার যদি এমন একটা মেসেঞ্জার থাকত, জাহাজের সবাই ঈর্ষা করত। এটা দারুণ ব্যাপার হতো। ড্যানিটাস ভাবল জাহাজে ফিরে গিয়ে সে কিভাবে বড়াই করবে। আইজেকের বাঁশিটা ব্যাগে রেখে ক্লাইন একটা চেয়ার টেনে বসল। কিছুক্ষণ পর সকালের নাস্তা করবে বলে ভাবল। কিছুক্ষণ পর দরজায় ধাক্কার শব্দ শোনা গেল। ড্যানিটাস সতর্ক হয়ে দরজার কাছে গেল। পিহোল দিয়ে দেখল দরজার ওপাশে একটা মাঝবয়সী লোক দাঁড়িয়ে আছে, যার মাথায় নৌকার মতো আকৃতির টুপি। অ্যালান্ড, তুমি এই জায়গাটা কিভাবে খুঁজে পেলে? ড্যানিটাস দরজা খুলতেই জিজ্ঞেস করল। আগন্তুক ছিল হোয়াইট অ্যাগেটের ক্যাপ্টেন জাস্ট অ্যালান্ড। চোখের কোণে বলিরেখা নিয়ে অ্যালান্ড ঘরের ভেতরে তাকিয়ে হাসল। তুমি যখন এই হোটেলে চেক ইন করছিলে, তখন গেরম্যান স্প্যারোর নাম ব্যবহার করেছিলে। খোঁজ পাওয়া সহজ ছিল। সেটা এই কারণে যে এই পরিচয়টা বেশ নিরাপদ আর নির্দোষ। তাছাড়া চার্চ অফ স্টর্মসের চোখে আমি সেনাবাহিনীর লোক। ক্লাইন ধীরে ধীরে উঠে দাঁড়ালো আর অ্যালান্ডকে বলল, কি হয়েছে? অ্যালান্ড বাইরে নির্দেশ করে বলল, ব্যায়ামে একটা দুর্ঘটনা ঘটেছে, তবে খুব বড় সমস্যা না। সেনাবাহিনী আর চার্চ জোট বেঁধেছে, তারা পুরো শহরে তল্লাশি চালাচ্ছে। তারা কিছু শক্তিশালী ব্যান্ডারকে খুঁজছে, যারা ছদ্মবেশে প্রত্নতাত্ত্বিক হিসেবে ঘুরছে। লক্ষ্যবস্তুকে দ্রুত খুঁজে বের করতে সেনাবাহিনী তাদের সব সম্পদ কাজে লাগাচ্ছে, কিন্তু এত বড় শহরের জন্য তা যথেষ্ট না। তারা মনে করে তুমি যদিও অপরিচিত, তবু আমাদের প্রতি বেশ বন্ধুভাবাপন্ন। তারা আশা করছে তুমি এই তল্লাশিতে সাহায্য করবে আর বড় কোনো বিপদ হতে দেবে না। কাজ শেষ হলে তার পারিশ্রমিক তুমি পেয়ে যাবে। তোমার কারণে আমার বন্ধুভাবাপন্ন হওয়ার ব্যাপারটা একটু বেশি প্রচার হয়েছে। তার মানে চার্চ অব দ্য গডেস আর চার্চ অফ স্টিম অ্যান্ড মেশিনারি ছাড়া এখন সেনাবাহিনীর কাছ থেকেও টাকা পাবো। এক মুহূর্তের জন্য ক্লাইনের মনে মিশ্র অনুভূতি হল।
সে সাথে সাথে উত্তর দিচ্ছে না দেখে অ্যালান্ড আবার বলল, বড় কোনো সমস্যা না হলেও আমরা যত দ্রুত লক্ষ্যবস্তুকে খুঁজে পাব তত দ্রুত দুর্যোগ সামলানো যাবে। হয়তো এতে অনেকের জীবন বেঁচে যাবে। ক্লাইন কিছুক্ষণ চুপ থেকে মাথা নাড়ল। ঠিক আছে। গিরম্যান স্প্যারো তার কোট আর হ্যাট পরে হাতে লাঠিটা তুলে নিল। ড্যানিটজ হঠাৎ খেয়াল করল যে তাকে যেন সবাই ভুলে গেছে। সে একবার কেশে গলা পরিষ্কার করল। 2 জোড়া চোখের নিচে দাঁড়িয়ে সে ইতস্তত করে বলল, আমারও কি সাথে যেতে হবে? না যাওয়াই ভালো। কে জানে কি ঘটবে। এর আগে তো আমরা শুধু ব্যান্সি হারবারে থেমেছিলাম, তাতেই অদ্ভুত এক পরিস্থিতির মধ্যে পড়েছিলাম। গত রাতে গিরম্যান স্প্যারোকে নিয়ে রেজিস্ট্যান্সের লিয়াজোদের সাথে দেখা করতে গিয়েই তো আমি সি গডের অভিশাপের চক্করে পড়েছিলাম। আজ যদি এই পাগলের পিছু নিয়ে লেটিশিয়া আর বাকি প্রত্নতাত্ত্বিকদের খুঁজতে যাই তাহলে কি হবে কে জানে। ড্যানিটজ নিজের বাঁ হাতের দিকে তাকালো, যেখানে এখনো ব্যান্ডেজ বাঁধা। গত কয়েকদিনে সে এমন সব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে যা হয়তো কয়েক মাসেও হয়নি। অ্যালান্ড হেসে বলল, তুমি এখানে থাকতে পারো, তবে কিছুক্ষণ পর এই এলাকা তল্লাশির জন্য অন্য কেউ আসবে। কেউ এসে তল্লাশি করবে, আর তখন মহান জলদস্যু ব্লেজিং ধরা পড়ে সোনার পাউন্ডে পরিণত হবে। ড্যানিটজ ভ্রু কুঁচকে শুকনো হাসি হাসল। পুরস্কার ছাড়া সামরিক বাহিনীর কাছ থেকে টাকা আয় করার খুব বেশি সুযোগ নেই। আমি বরং চেষ্টা করে দেখতে চাই। শুধু একটা সমস্যা হলো, তোমাকে কয়েক মিনিট অপেক্ষা করতে হবে। আমি ছদ্মবেশ নেব। আমি চাই না ক্যাপ্টেন তোমাকে কোনো অপ্রীতিকর পরিস্থিতিতে ফেলি। নিজে ছদ্মবেশ না নিলে আমার মতো একজন বড় জলদস্যুর পক্ষে সেনাবাহিনী আর চার্চের সাথে কাজ করা মানেই হলো সাথে সাথে ধরা পড়া। ড্যানিটজ মনে মনে কল্পনা করল তাকে মাটিতে চেপে ধরা হয়েছে, কারো হাঁটু তার পিঠের ওপর, আর সে ক্যাটফিশের মতো ছটফট করছে। কয়েক সেকেন্ড ভেবে অ্যালান্ড তার কোটের ভেতর থেকে লোহার তৈরি একটা কালো মুখোশ বের করে ছুড়ে দিল। এটা পরে নাও, বাকিটা আমি বুঝিয়ে বলবো। হ্যাঁ, অকারণে ছদ্মবেশ নিয়ে সময় নষ্ট করার দরকার নেই, ক্লাইন মনে মনে ভাবল। সে কোনো কথা না বলে দরজার হাতল ঘুরিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। অ্যালান্ড তার ঠিক পেছনেই রইল। ড্যানিটজ তার কোটটা টেনে নিয়ে লোহার মুখোশ পরে দ্রুত তাদের পিছু নিল। রাস্তায় প্রচুর জল জমে আছে, কিন্তু কোনো মানুষ নেই। তারা রাস্তায় পৌঁছালে ক্লাইন তার হ্যাটটা চেপে ধরে জিজ্ঞেস করল, আমরা শুরু করব কিভাবে? অ্যালান্ড হাসল। এলাকা অনুযায়ী আমার বিয়ন্ডার পেশার কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। আমি যদি কাউকে সশরীরে দেখি কিংবা ছবি বা স্কেচ দেখি, তবে আমি তাদের চেহারা একদম নিখুঁতভাবে মনে রাখতে পারি। তাছাড়া আমি অতিপ্রাকৃতভাবেও কিছু বাড়তি অনুভূতি পাই। যে কোনো অস্বাভাবিকতা বা অস্পষ্ট চিহ্ন আমি টের পেতে পারি। সব মিলিয়ে এই পদ্ধতিতে তল্লাশি চালানো খুব কার্যকর। আরবিটার পাথওয়ের সিকোয়েন্স 8 শেরিফ। ক্লাইন চিন্তিতভাবে মাথা নাড়ল। হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করল, তাদের কোনো জিনিস কি তোমার কাছে আছে? গতরাতে ড্যানিটজ যে পোস্টার লাগিয়েছিল তাতে লেটিশিয়ার ছবি ছিল। ক্লাইন নিজের কাছে প্রার্থনা করে সেই পোস্টার থেকে একটা প্রতিচ্ছবি তৈরি করেছিল। অ্যালান্ড মাথা নাড়ল। না, তাদের আগের কোনো অবস্থানের খবর আমরা এখনো জানি না। শুধু এটুকু নিশ্চিত যে গতকাল বিকেল 3টার আগ পর্যন্ত তারা সিমিম দ্বীপ থেকে ফিরে আসেনি, আর বিকেল 2টার পর কোনো যাত্রীবাহী জাহাজ বন্দর ছাড়ে না। আর আজকের আবহাওয়া খারাপ বলে শুধু ঢোকার অনুমতি আছে। তার মানে লেটিশিয়া আর তার দল এখনো নৌপথে শহর ছেড়ে যায়নি। ক্লাইন অ্যালান্ডের কথার মানে বুঝতে পারল। ড্যানিটজ হঠাৎ একটা তাচ্ছিল্যের হাসি হাসল। তার মানে এই না যে তারা এখানেই আছে। হয়তো গতকাল বিকেলে তারা বায়াম ছেড়ে দ্বীপের অন্য কোনো শহরে চলে গেছে। ব্লু মাউন্টেন আইল্যান্ড হল রডস্টেড দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ। প্রচুর জঙ্গল আর খনিজ সম্পদে ভরা এই দ্বীপে অনেক শহর আছে। এই সম্পদের লোভে লোয়েন কিংডম প্রথমে স্থানীয় রাজাদের ঘুষ দিয়েছে, তারপর শক্তি প্রয়োগ করেছে, আর শেষে গভর্নর জেনারেলের অফিস খুলেছে। তারা কার্যকর উপায়ে শহরে যাওয়ার রাস্তা বানিয়েছে আর রেল লাইন বসিয়েছে। এগুলো করতে গিয়ে তারা ব্যাকল্যান্ড স্টক এক্সচেঞ্জে শেয়ার ছেড়ে টাকা তুলেছে। অবশ্যই এই বিশাল প্রকল্পগুলোর পেছনে স্থানীয় বহু মানুষের প্রাণ গেছে। জঘন্য কাজের পরিবেশ, অমানসিক খাটুনি আর সামান্য বেতনে অনেক মানুষ রেল লাইনের নিচে মাটি চাপা পড়েছে। আজও অনেকে এই রেল লাইনের নাম শুনলে ঘৃণা করে। তাদের মতে এটি অসংখ্য মানুষের জীবন গিলে ফেলেছে আর প্রচুর কষ্ট বয়ে এনেছে। এটি যেন কোনো শয়তানের প্রতীক। অ্যালান্ড ঘাড় ঘুরিয়ে ড্যানিটজের দিকে তাকালো, বলল, তারা যদি স্থলপথে চলে গিয়ে থাকে তবে ভয়ের কিছু নেই। ড্যানিটজ অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? খুব সহজ। জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া রাস্তাগুলো রেজিস্ট্যান্সের নিয়ন্ত্রণে, আর তাদের বেশিরভাগই সি গডের অনুসারী। তাহলে লেটিসিয়া আর যারা কালভেতুয়ার পতনের জন্য দায়ী, তারা রাতের বেলা এই এলাকা দিয়ে যাওয়ার সাহস পাবে কেন? যদি তারা সেটা করেও থাকে তবে তার মানে একটাই, সিমিম দ্বীপের সি গড ধ্বংসাবশেষে যা তারা করেছে তার ভয়াবহতা তারা বুঝতে পারেনি।
তার মানে মোজেস অ্যাস্থেটিক অর্ডার বা এলিমেন্ট ডন যে অন্য কোনো মতলব নিয়ে কাজ করছে, এই সম্ভাবনাটাও বাতিল হয়ে যায়। ক্লাইন মাথা নাড়ানোর ইচ্ছা দমন করল আর অ্যালান্ডের পিছু নিয়ে অন্য রাস্তায় ঢুকে পড়ল। কোনো কথা না বলে অ্যালান্ড একটা নোটিশ বের করে গেরম্যান স্প্যারোর হাতে দিল। আমাদের প্রধান টার্গেট এই মহিলা। এই মহিলাকে তো আমি এঁকেছিলাম। ক্লাইন একবার তাকিয়েই পোস্টারটা ড্যানিটজের দিকে ছুড়ে দিল। ঠিক তখনই তারা পাশের রুম থেকে ঝগড়া আর লড়াইয়ের আওয়াজ শুনতে পেল। তাকে কি পাওয়া গেছে? ড্যানিটজ সেই প্রশ্নটাই করল যেটা ক্লাইনের মাথায় আসছিল। অ্যালান্ড মাথা নাড়ল। সম্ভবত না। নির্দেশ অনুযায়ী টার্গেটকে খুঁজে পাওয়ার সাথে সাথে লাল আতশবাজি পোড়ানোর কথা। সেটা দেখলেই সবাই ওইদিকে ছুটে যাবে। যদি অন্য কোনো পলাতক অপরাধী ধরা পড়ে যা একা সামলানো সম্ভব না, তবে কমলা রঙের আতশবাজি পোড়াতে হবে। তখন অন্য দল এসে সাহায্য করবে, আর সাধারণ জলদস্যু বা অপরাধী হলে নিজেরাই সামলে নেব। চলো অপেক্ষা করি। হয়তো ঠিক সময়ে আতশবাজি পোড়ানোর সুযোগ পায়নি। সে যখন কথা বলছিল ঠিক তখনই রাস্তার পাশের 3 তলার জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল। একটা ভাল্লুকের মতো শক্তিশালী লোক নিচে লাফিয়ে পড়ল। সে চিতার মতো দ্রুত গতিতে দৌড়ে পালালো। হঠাৎ বিশাল একটা ছায়া তাকে ঢেকে ফেলল। আকাশ থেকে মেশিনগানের শব্দ ভেসে এলো। মেশিনগানের গুলিতে লোকটার শরীর প্রায় ছিন্ন ভিন্ন হয়ে গেল। সে কোনো প্রতিরোধ ছাড়াই মাটিতে লুটিয়ে পড়ল। রক্তে চারপাশ লাল হয়ে গেল। যদি স্থানীয়দের ঘর থেকে বের হওয়ার নিষেধাজ্ঞা না থাকত, তবে তারা এতক্ষণে চিৎকার জুড়ে দিত। আকাশযানটি কখন যে উপরে চলে এসেছে কেউ টের পায়নি। সেটি না থেমে অন্যদিকে মোড় নিল। গোলট্যাট। ড্যানিটজ মৃত লোকটিকে চিনতে পারল। গেরম্যান স্প্যারোর দিকে তাকিয়ে সে জোর করে একটু হাসল। বলল, এটা একটা জলদস্যু দলের নেতা। ফেশাকের লোক। 950 পাউন্ড পুরস্কার ছিল এর মাথার ওপর। ফেশাকেরা তাহলে সত্যিই বুনো। কারফিউ দেওয়া রাস্তায় দৌড়াচ্ছিল, অথচ আকাশ থেকে যে আক্রমণ হতে পারে সেটার কোনো হুঁশ নেই। ঠিকই তো, কিছু জলদস্যু সারা রাত মাতাল হয়ে পড়ে থাকে। তাদের ধারণাই নেই যে আকাশযান পর্যন্ত মোতায়েন করা হয়েছে। সে যদি পালানোর পরিকল্পনা ঠিকমতো করত, তবে হয়তো মেশিনগানের গুলি থেকে বাঁচতেও পারত। ক্লাইন অন্যদিকে মুখ ফিরিয়ে দেখল গাঢ় নীল রঙের সেই দানবটি ছাদের ওপর দিয়ে উড়ে চলে যাচ্ছে। ড্যানিটজ জলদস্যুটির অবস্থা দেখে মনে মনে খুশি হল যে সে গেরম্যানের সাথে বেরিয়ে এসেছে। এদিকের বিপদ কেটে গেছে দেখে অ্যালান্ড আর দেরি করল না। সে ক্লাইন আর ড্যানিটজকে নিয়ে নিজের দায়িত্বপ্রাপ্ত এলাকায় রওনা দিল। 5-6 মিনিট দ্রুত হাঁটার পর তারা একটা মোড়ে ব্যারিকেড দেখতে পেল। সেখানে বন্দুক আর কামান বসানো। লাল ইউনিফর্ম পরা লোয়েন সৈন্যরা চুপচাপ পাহারা দিচ্ছিল। ব্যারিকেডের ওপাশে 20 থেকে 30টি মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তাদের পোশাক ছেঁড়া, চেহারা কঙ্কালসার। দেখলেই বোঝা যায় তারা স্থানীয়। একটু দূরে কয়েকজন ছোট শিশু ভয়ে কোনায় লুকিয়ে আছে। তারা ভীত চোখে তাকিয়ে আছে। তাদের চোখগুলো কালো, মুখগুলো ধুলোয় মাখা। ক্লাইন আর বাকিরা কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থাকল। তারপর এলাকাটা ঘুরে অন্য পথে এগোল। ব্যাকল্যান্ড, চারুট বড়। ফোর্স ওয়াল টেবিল থেকে সিরামিকের কাপটা তুলে নিল। সে গরমটা অনুভব করল। সে উঠে দাঁড়ালো আর কোনো পরিবর্তনের অপেক্ষায় চুপচাপ দাঁড়িয়ে রইল। গরম পানিটার তাপমাত্রা দ্রুত কমে এলো। তরলের ওপর একটা পাতলা বরফের স্তর তৈরি হলো। কাপের কিনারে সাদা ফ্রস্ট জমে গেল। আমি এখন একজন ট্রিকমাস্টার। ফোর্স আনন্দে চোখ বন্ধ করল। স্পিরিট ইটারের পেটের থলি পাওয়ার পর সে একটুও সময় নষ্ট করেনি। সাথে সাথে পোষণ তৈরি করে নিজের সক্ষমতা বাড়িয়ে নিয়েছে। সে অনেকগুলো কম শক্তিশালী মন্ত্র শিখে নিয়েছে। এর মধ্যে ফোর্সের সবচেয়ে পছন্দের হল কুয়াশা, বাতাস, ফ্ল্যাশ, বরফ জমানো, ইলেকট্রিক শক আর পড়ে যাওয়ার মতো মন্ত্র। এই প্রথমবার সে নিজেকে একজন পূর্ণাঙ্গ বিয়ান্ডার মনে করল। এখন সে এমন কেউ নয় যে শুধু দেয়াল দিয়ে পার হতে পারে বা কেবল রিচুয়াল ম্যাজিকের ওপর ভরসা করে। দুপুর নাগাদ অ্যালান্ড, ক্লাইন আর ড্যানিটজের সহায়তায় তল্লাশির কাজ প্রায় শেষ করল। এগোনোর আগে চলো একটু রুটি আর পানি খেয়ে নিই। অ্যালান্ড তার টুপিটা খুলে শুকিয়ে যাওয়া ঠোঁট চাটল। ক্লাইন মাথা নাড়াতে যাবে, ঠিক তখনই দেখল দূরে আকাশের দিকে একটা কমলা রঙের আতশবাজি উঠছে। এক মুহূর্ত দেরি না করে অ্যালান্ড টুপি পরে সেই দিকে দৌড় দিল। আমি সাহায্য করতে যাচ্ছি। কমলা মানে অন্য কোনো অপরাধী যাদের একা সামলানো সম্ভব না। এটা আবার কে হতে পারে? ড্যানিটজ আগ্রহ নিয়ে মনে মনে ভাবল। সে একটু লম্বা পা ফেলে হাঁটতে শুরু করল। তার আশা ছিল সে পৌঁছানোর আগেই যেন লড়াই শেষ হয়ে যায়। কিন্তু সে দেখল গেরম্যান স্প্যারো অ্যালান্ডের ঠিক পিছু নিয়েছে, তাকে একা ফেলে রেখে। আকাশে উড়ন্ত গাঢ় নীল দানবটার দিকে তাকিয়ে
ড্যানিটাজ একটা শুকনো হাসি হাসল আর নিজের হাঁটার গতি বাড়াল। 2 মিনিট পর তারা গন্তব্যে পৌঁছাল। তারা দেখল একটা বাড়ির লনে 3-4 জন সামরিক কর্মী পড়ে আছে। তাদের মুখ ফ্যাকাশে, শরীর কাঁপছে, যেন কেউ তাদের জমাট বাঁধা লেকে ফেলে দিয়েছিল। ক্লাইন যেই ওই দিকে এগোচ্ছিল তার মনে হলো চারপাশ তত বেশি ঠান্ডা হয়ে আসছে, যেন সে মেরু অঞ্চলে চলে এসেছে। কিছুক্ষণ পর সে দেখল বাড়ির বাইরের গর্তগুলো পুরো বরফে ভর্তি। ঠিক তখনই ভেতর থেকে এক মহিলার হাসির শব্দ ভেসে এলো। হাসির পিচ অদ্ভুতভাবে বদলাচ্ছিল, যেন কখনো পাগল হয়ে যাচ্ছে, কখনো অদ্ভুত শোনাচ্ছিল। হা 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 গিয়া, হা হা হা, হা 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 গিয়া, হা হা হা। ড্যানিটাজ নিজের ঘাড় চেপে ধরল, তার গায়ে কাঁটা দিচ্ছে। সে ডান হাত দিয়ে নিজের গলা ছুঁল। একটা ধাতব শব্দ হলো, জানালা খুলে গেল, আর একটা পোড়া শরীর বাইরে বেরিয়ে এলো। সেটা শক্তভাবে মাটিতে পড়ল, যেন আগুনের কুণ্ডলী থেকে এসেছে। ক্লাইন এক পলক দেখেই তার আধ্যাত্মিক উপলব্ধির মাধ্যমে চিনে ফেলল, এটি সেই 3 জন পুরুষ অভিযাত্রীর একজন, যারা লেটিসিয়ার সাথে এসেছিল। লক্ষ্যবস্তু খুঁজে পাওয়া গেছে বলে মনে হল। ক্লাইন মোরেত্তি অন্যদিকে তাকিয়ে একটা মোটামুটি ধারণা করে নিল। সেখানে কোনো ছবি না থাকায় মৃত অভিযাত্রীর মুখটা পুড়ে কালো হয়ে গিয়েছিল। এর মানে হল অ্যালান্ড নিশ্চিতভাবেই একে তাদের লক্ষ্যবস্তু হিসেবে চিনতে পারছিল না। পরিস্থিতি পর্যবেক্ষণ আর অদ্ভুত হাসি শোনার পর ক্লাইন সেই বাড়ির বাইরে পড়ে থাকা 3-4 জন সামরিক সদস্যের দিকে ইশারা করল। সে বলল, আগে ওদের টেনে আনো, তারপর অন্য দলগুলো আসার জন্য অপেক্ষা করো, তারপর আমরা আক্রমণ শুরু করব। কিংবা সে এক মুহূর্ত দ্বিধা করল, তারপর উপরের দিকে তাকিয়ে এগিয়ে আসা গাঢ় নীল রঙের আকাশযানটার দিকে তাকালো। আর কোনো কথা না বলে ক্লাইন আর ব্লেজিং ড্যানিটাসকে কোনো নির্দেশ না দিয়েই অ্যালান্ড অজ্ঞান সামরিক সদস্যদের দিকে দৌড় দিল। তাদের মুখগুলো নীলচে হয়ে গিয়েছিল। টপ টপ টপ। সে যত কাছে যেতে লাগল, তার হাঁটার গতি তত কমে গেল। শেষমেশ তার শরীর শক্ত হয়ে গেল, আর প্রতিটি কদম ফেলা কঠিন হয়ে পড়ল। ইম্পেরিয়াল নেভির বোটসওয়ান অ্যালান্ড অভিজ্ঞ ছিল। সে বুদ্ধিমানের মতো সামনে এগোতে গিয়ে থেমে গেল। ধীরে ধীরে ঘুরে এক এক কদম করে পিছিয়ে আসতে লাগল। সে যত দূরে আসছিল তত সহজ বোধ করছিল, তবুও সে অস্বাভাবিকভাবে কাঁপছিল। তার ভ্রু আর কপালে হালকা তুষারের আস্তরণ জমে গিয়েছিল। এমন দ্রুত জমাট বাঁধানোর ক্ষমতা যা সাধারণ জ্ঞানকেও হার মানায়। এক চরম ঠান্ডা যা কোনো দুর্যোগের কথা মনে করিয়ে দেয়। অ্যালান্ডকে দেখে ক্লাইন এই এলাকার বিপদের মাত্রা বুঝতে পারল। সে মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল। দুর্ভাগ্যবশত সান ব্রোচ সত্যিকার তাপ তৈরি করতে পারে না। এটা শুধু মানুষের মনে একটা উদ্দীপনা তৈরি করে। যদিও এটা শরীরকে কিছুটা শক্তি দেয়, তবুও একজন মানুষ বড়জোর 3 থেকে 4 সেকেন্ড এই ঠান্ডার সাথে লড়াই করতে পারবে। অ্যালান্ডের দাঁতে দাঁত লেগে আসা আর কিছু বলতে চাইলেও মুখ খুলতে না পারা দেখে ক্লাইন ড্যানিটাজের দিকে তাকালো। সে তার হাঁটার ছড়িটা ছুঁড়ে ফেলে নিচু স্বরে বলল, আগুন জ্বালাও। আগুন? ড্যানিটাজ প্রথমে একটু অবাক হল, কিন্তু গেহারম্যান স্প্যারো কি বোঝাচ্ছে তা সে দ্রুত ধরে ফেলল। সে নিজেও অ্যালান্ডের ব্যর্থ হওয়ার পুরো প্রক্রিয়াটা দেখেছিল। ড্যানিটাজের ডান হাতের তালুতে একটা লালচে আগুনের গোলা তৈরি হল। যদিও সেটা খুব একটা উজ্জ্বল ছিল না, সে সেটা সামরিক সদস্যদের পাশে ছুঁড়ে মারল। আগুনের গোলাটা প্রায় 20 মিটার পথ পাড়ি দিয়ে মাটিতে পড়ল। কোনো বিস্ফোরণের শব্দ হল না, বরং সেটা শান্তভাবে বাতাসের দিকে উঠে গেল। লালচে আগুনের স্তম্ভটা হিস হিস শব্দ করতে করতে ছোট হয়ে আসলো আর দ্রুত নিভে গেল। হঠাৎ করেই আগুনের শিখাটা বড় হয়ে উঠল, যেন নিভে যাওয়ার আগে বাঁচার জন্য মরিয়া চেষ্টা করছিল। কালো টুইট কোট পরা ক্লাইন এক লাফে বেরিয়ে এলো আর সামরিক সদস্যদের ঠিক পাশেই নামল। সে নিচু হয়ে 2 হাত বাড়িয়ে লোকটার কাপড় ধরল। তারপর সে মাটিতে পা দিয়ে জোর দিল, কোমরে শক্তি জমালো আর লোকটাকে ছুঁড়ে সরিয়ে দিল। সামরিক সদস্যটি বাতাসে ভেসে উঠল, কোনো বাধা ছাড়াই 10 মিটার দূরে গিয়ে পড়ল। সে চরম ঠান্ডার সেই এলাকা থেকে বেরিয়ে এলো। এটা করার পর ক্লাইন আঙুল তুড়ি মারল আর ঠান্ডার ঝাপটা শরীরে ঢোকার আগেই পকেটের দেশলাই জ্বালালো। লালচে আগুনের ধারা পানির মতো বেরিয়ে এলো, মুহূর্তের মধ্যে তাকে ঘিরে ফেলল। সবকিছু মিলিয়ে যাওয়ার সময় ক্লাইন সেই জায়গা থেকে অদৃশ্য হয়ে গেল। আগুনের শিখা লাফিয়ে উঠছিল, মাঝে মাঝে নিভে যাচ্ছিল। ড্যানিটাজের আগুনের গোলা আর নিজের দেশলাইয়ের সাহায্যে ক্লাইন বারবার চরম ঠান্ডার ভেতরেই যাতায়াত করছিল। সে খুব সহজেই একে একে বাকি সামরিক সদস্যদের বাইরে ছুঁড়ে ফেলল। 2 থেকে 3 বার চেষ্টা করার পর সে শেষ সদস্যটিকেও তার আগের অবস্থানে ফিরিয়ে আনল। অ্যালান্ড স্পষ্টতই সুস্থ হয়ে উঠেছিল। সে থামস আপ দেখালো। সে বলল, আজ তোমাদের সাহায্য চাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আমি খুব খুশি আর সম্মানিত বোধ করছি। ক্যাপ্টেন, তোমার এই কৌশলী প্রশংসা আমার ভালো লাগলো। আর হ্যাঁ, পুরস্কারের টাকাটা বাড়ানোর কথা মনে রেখো। ক্লাইন ভদ্রভাবে মাথা নাড়ল।
সে সামান্য ঘুরে বাড়ির খোলা জানালাটার দিকে তাকালো। সে শুনল সেই হাসিটা আগের চেয়েও অদ্ভুত হয়ে উঠছে। ডানিটজ ঠোঁট কামড়ে চুপচাপ অ্যালান্ডকে গালি দিল। সে ভাবল, তুমি কি আমার অবদান দেখতে পাচ্ছ না? যদিও আমার আগুনের গোলা এখন জাদুকরি খেলার জিনিসের মতো হয়ে গেছে, তবুও এটা তো সত্যিকারের অবদান রেখেছে। এই লোকের ডাকনাম জাস্ট অ্যালান্ড, কিন্তু সে আসলে মোটেও জাস্ট বা ন্যায্য না। সে বিড়বিড় করছিল, এমন সময় একটা ছায়া তাদের ওপর পড়ল। তাদের ঠিক উল্টো দিকের আকাশে আকাশযানটা এসে পৌঁছেছে। আকাশযান থেকে একজন অফিসার চিৎকার করে বলল, আশেপাশের বাড়ির লোকজনকে সরিয়ে নাও। অ্যালান্ড আর বাকি দুটি দল আশেপাশের কয়েকটা ভবন পরিষ্কার করার পর আকাশযানটা উচ্চতা কমালো আর কামানের মুখ ঠিক করল। ধুম 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 কামানগুলো অবিরাম গোলা ছুটতে লাগল। যে বাড়িটা থেকে অদ্ভুত হাসি শোনা যাচ্ছিল সেটাকে লক্ষ্য করে বোমাবর্ষণ শুরু হলো। বিস্ফোরণের শব্দ শুনে আর আগুনের ঝিলিক দেখে ক্লাইন তার ছড়িটা ধরে দীর্ঘশ্বাস ফেলল। এই সেই কামানের গোলাবর্ষণ যার কথা সে সবসময় বলত। টিঙ্গেন শহরে সে একবার এর প্রস্তাব দিয়েছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। আর আজ বিদেশি ঔপনিবেশিকরা তার চোখের সামনে সেই দৃশ্য বাস্তবে ঘটিয়ে তুলল। অ্যালান্ড আর বাকিরা কামানের কান ফাটানো শব্দের নিচে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল, যাতে ভেতর থেকে কোনো মানুষ বা দানব বেরিয়ে আসতে না পারে। কিছুক্ষণের মধ্যেই বাড়িটা ধসে পড়ল। ইট পাথরের স্তূপ থেকে ধোঁয়া উঠতে লাগল। সব বরফ আর তুষার গায়েব হয়ে গেল। হঠাৎ একটা মোটা বজ্রপাত হল, সরাসরি আকাশযানটাকে আঘাত করল। ক্লাইন ভ্রু কোঁচকাল। সে দেখল আকাশযানটা একেবারে স্থির হয়ে আছে, আর বাষ্পের বয়লার থেকে একটা কর্কশ শব্দ বের হচ্ছে। আকাশের সেই নীল রঙের দানবটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। প্রচুর ধোঁয়া বের হতে শুরু করল, আর সেটা একপাশে কাত হয়ে নিচে নামতে লাগল। মনে হচ্ছে তারা গোলাবারুদ দিয়ে ঘেরা, আর বাইরের দিকে বায়ুর একটা স্তর দিয়ে সুরক্ষিত আছে। আমি ভেবেছিলাম এটা বিস্ফোরণ ঘটিয়ে আকাশযানটাকে টুকরো টুকরো করে ফেলবে। ক্লাইন আবার পুরোপুরি নজর দিল ধসে পড়া বাড়িটার দিকে। সে যখন প্রথম চরম ঠান্ডা অনুভব করেছিল আর ওই পুরুষ অভিযাত্রীর পোড়া শরীরটা দেখেছিল, তখন ভেবেছিল সে হয়তো অন্য কোনো ডেমোনেসের সাথে দেখা করেছে, যে কিনা উইচ পশনের সূত্র জানে। ডেমোনেসের সাথে কয়েকবার লড়াই করার কারণে সে জানত যে এই পথের বিয়ান্ডাররা সিকোয়েন্স 7 থেকে বরফ আর কালো আগুন নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু সেই বজ্রপাতের পর সে সেই ধারণাটা বাতিল করে দিল। তার বিশ্বাস হল লেটিসিয়া আসলে মোজেস অ্যাসকেটিক অর্ডার বা এলিমেন্ট ডনের একজন সদস্য, একজন সাধারণ নারী। ক্লাইন এই সিদ্ধান্তে পৌঁছানোর মুহূর্তেই ইটের আর কাঠের স্তূপগুলো সরে গেল। উজ্জ্বল লাল আর পোড়া একটা শরীর হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো। কনুই দিয়ে ভর দিয়ে সে মাটি থেকে ওঠার চেষ্টা করছিল। সে একজন নারী। লেটিসিয়ার আসল চেহারা চেনা প্রায় অসম্ভব। এটা দেখে অ্যালান্ড আর বাকিরা অবাক হয়ে গেল যে তারা তাদের লক্ষ্যবস্তুকে পেয়ে গেছে। কিন্তু আগের চেয়ে লেটিসিয়ার বর্তমান অবস্থা খুবই আতঙ্কজনক আর শোচনীয় ছিল। তার শরীরে কালো দাগ পড়ে গিয়েছিল। কামানের গোলা তার শরীরে লাল গর্ত তৈরি করে দিয়েছিল। তার শরীরের ভেতরে সাদা মাংসপেশিগুলো যেন জীবন্ত, কুঁকড়ে যাচ্ছিল। তার মাথার উপরের অংশ ফেটে গিয়েছিল, মগজ গলে বেরিয়ে আসছিল, আর চামড়ার ওপর লেপ্টে ছিল অনেকটা ছোট শিশুদের হাতের তালুর মতো। তার ধূসর চোখগুলো স্থির ছিল না। একটা চোখ দিয়ে আগুন বের হচ্ছিল, অন্যটা দিয়ে বজ্রপাত। তার পেটের নিচে দুইটা মাথা গেঁথে ছিল, যারা ব্যথায় চিৎকার করছিল। তারাই সেই অন্য দুই পুরুষ অভিযাত্রী। সে শুধু নিয়ন্ত্রণই হারায়নি, তার শরীরও বিকৃত হয়ে গেছে। আগের গোলার আঘাতেই সে মারাত্মক আহত ছিল, আর তার উপস্থিতি এখন তলানিতে এসে ঠেকেছে। ক্লাইন নিজে কোনো পদক্ষেপ নিল না। সে শুধু দেখল সামরিক বাহিনীর বিয়ন্ডাররা আক্রমণ শুরু করল। সাইকিক পিয়ার্সিং, হুইপ অফ পেইন, পিউরিফাইং বুলেটস আর ছোট কামানের গুলি চালানো হলো। এই একের পর এক আক্রমণে র্যাম্পেজার লেটিসিয়া সম্পূর্ণ ভেঙে পড়ল, আর ছিন্ন ভিন্ন দেহ হয়ে গেল। পা, তার ধড় মাটিতে পড়ে গেল, আর দুই পুরুষ অভিযাত্রীর মাথাগুলো গড়িয়ে দূরে চলে গেল। ক্লাইনের চোখ সামান্য সরু হয়ে গেল। সে লক্ষ্য করল লেটিসিয়ার পেটের মাংস আর রক্তের ভেতরে একটা হলদে বাদামি রঙের বই লুকানো আছে। বইটার উপরে এলভেন ভাষায় এক লাইন লেখা ছিল, বুক অফ ক্যালামিটি। কেন এই বই আর নোটবুকগুলো সবসময় মানুষের পেটের ভেতরেই খুঁজে পাওয়া যায়? গতবার অ্যান্টিগোনাস পরিবারের নোটবুকের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। ক্লাইন মনে মনে হাসল। তারপর তার সন্দেহ হল বুক অফ ক্যালামিটি হল সেই জিনিস যা ভুয়া প্রত্নতাত্ত্বিক লেটিসিয়া সি গডের ধ্বংসাবশেষ থেকে চুরি করেছিল। এই সময় সামরিক বাহিনীর কয়েকজন সেই দুই পুরুষ অভিযাত্রীর মাথা ধরল, যারা তখনও কথা বলার অবস্থায় ছিল। তারা তাড়াহুড়ো করে জিজ্ঞেস করল, তোমরা সি গডের ধ্বংসাবশেষে কি করেছিলে? সি গডের ধ্বংসাবশেষ এক অভিযাত্রী ব্যথা আর বিভ্রান্তি নিয়ে উত্তর দিল, আমরা ওখানে যাইনি। সে তার চোখের মণি ঘুরিয়ে তার গলার নিচের অবস্থা দেখার চেষ্টা করল। সামরিক সদস্যটি মনে করিয়ে দিল, সিমিন আইল্যান্ডে সি গডের ধ্বংসাবশেষের কথা বলছি। না, আমরা যাইনি। পুরুষ অভিযাত্রী মাথা নাড়াতে চাইল, কিন্তু পারল না।
আমরা প্রাচীন এলভেন ধ্বংসাবশেষে গিয়েছিলাম লেটিশিয়া, সেখানে একটা বই পেয়েছিল, ওটার খুব শখ ছিল ওর। ও দ্রুত ওটা পড়তে শুরু করল। তারপর ও পাগল হয়ে গেল। ও পাগল, অভিযাত্রীটা চিৎকার করে এটা বলার সাথে সাথেই তার বুদ্ধিশুদ্ধি সম্পূর্ণ লোপ পেল। এটা কি সি গডের কোনো হারানো মন্দির নয়, বরং প্রাচীন এলভদের ধ্বংসাবশেষ? আমি যা ভেবেছিলাম এটা তো তার চেয়ে আলাদা। ক্লাইন মনোযোগ দিয়ে শোনার অপেক্ষায় ছিল। এমন সময় অ্যালান্ড এসে ক্লাইন আর ডানিটজকে জিজ্ঞাসাবাদ থেকে দূরে থাকার জন্য বিনয়ের সাথে অনুরোধ করল। অন্য গলিতে গিয়ে ক্লাইন হাঁটার গতি কমিয়ে দিল আর পুরো ব্যাপারটা নিয়ে ভাবতে লাগল। লেটিসিয়ার প্রাচীন এলভেন ধ্বংসাবশেষ থেকে বুক অফ ক্যালামিটি তুলে আনাটা কেন সি গড কালভেতুয়াকে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে অক্ষম করে তুলল? কেন এটা তাকে ধ্বংসের মুখে ঠেলে দিল? এই দুটোর মধ্যে সম্পর্ক কি? এলফ সি গড লিটল সানের মতে প্রাচীন দেবতা এলফ কিং সোনিয়া থ্রিম লর্ড অফ স্টর্মস এর বর্তমান ক্ষমতাগুলো ভোগ করতেন। তার মানে এলফসদের অবশ্যই সিকোয়েন্স 3 সিকিং বা তার চেয়েও উচ্চতর সিকোয়েন্স 2 এর ক্ষমতা আছে। হতে পারে কি যে সমুদ্রের নিচে প্রাচীন এলফদের একটা ধ্বংসাবশেষ হঠাৎ করে এই সি সার্পেন্ট কালভেতুয়া খুঁজে পেয়েছিল, তারপর সে কোনো এক উচ্চ পর্যায়ের এলফের ফেলে যাওয়া বিয়ন্ডার বৈশিষ্ট্যগুলো খেয়ে ফেলেছিল, আর ভাগ্যের জোরেই হয়তো সে মৃত্যু আর নিয়ন্ত্রণ হারানোর হাত থেকে বেঁচে গিয়েছিল। এভাবে সে ডেমিনগড হওয়ার মর্যাদা অর্জন করল আর রস্টেড আর্কিপেলাগোবাসীদের বিশ্বাসের পাত্র হয়ে উঠল। ক্লাইন ধীরে ধীরে সব বুঝতে পারল, আর এজন্য তাকে মিস্টার হ্যাংডম্যানকে ধন্যবাদ জানাতেই হয়। প্রথমে লিটল সান 8 জন প্রাচীন দেবতার ক্ষমতার কথা প্রকাশ করেনি, কিন্তু পরে দ্য হ্যাংডম্যানের নির্দেশনায় সে এলফ কিং সোনিয়া থ্রিমের সাধারণ অবস্থার কথা জানিয়েছিল। বিয়ন্ডার বৈশিষ্ট্য খেয়ে ফেলা বা পশন ছাড়া উন্নতির জন্য যা লাগে তা গ্রহণ করা নতুন কিছু নয়। পশন সিস্টেম পুরোপুরি তৈরি হওয়ার আগে মানুষের পূর্বপুরুষরা বিয়ন্ডার ক্ষমতা পাওয়ার জন্য এমন সব চেষ্টা করত। যাই হোক, খুব অল্প কিছু ভাগ্যবান মানুষই দানব বা পাগল না হয়ে বা তৎক্ষণাৎ মরে না গিয়ে বেঁচে থাকতে পেরেছিল। তাদের রক্তমাংস শরীর থেকে আলাদা হয়ে যেত না। এমন চেষ্টা সফল হওয়ার সুযোগ ছিল 1000-এ 1, এমনকি 10,000-এও 1। পশন সিস্টেম প্রতিষ্ঠিত হওয়ার পর আর কেউ এমন বড় ঝুঁকি নিতে চাইত না। যদি তাই হয় তবে কালভেতুয়া তখন সত্যিই খুব ভাগ্যবান ছিল। অবশ্য তার মজবুত শরীরের বিষয়টাও একটা ফ্যাক্টর। যাই হোক, তার বুদ্ধিমত্তা খুব একটা বাড়েনি বলে মনে হয়। সে শুধু তার ভক্তদের ঠকানোতেই দক্ষ ছিল। সে আসলে সিমিন আইল্যান্ডে এলভেন ধ্বংসাবশেষের কোনো চিহ্ন খুঁজে পায়নি, আর সে যেটাতে লুকিয়েছিল সেটার সাথে এটার খুব একটা সম্পর্ক নেই। লেটিসিয়া আর তার দল যখন বুক অফ ক্যালামিটি নিয়ে নিল, সেই ধ্বংসাবশেষটা ধসে পড়ল। এটা কালভেতুয়ার লুকিয়ে থাকার জায়গায় অসামঞ্জস্য তৈরি করল, যার ফলে কোনোমতে বেঁচে থাকা কালভেতুয়া আর টিকে থাকতে পারল না। এটা দিয়ে বোঝানো যায় যে লেটিসিয়া আর তার দল কিভাবে এত সহজে সফল হল। রেসিস্ট্যান্স বা সি গডের ভক্তরা ওই এলাকা পাহারা দিচ্ছিল না। কিছু একটা ঘটার পরই কালভেতুয়া সমস্যাটা বুঝতে পারল, আর তখন এই দুই ধ্বংসাবশেষের সংযোগটা টের পেল। এতক্ষণ যা শুনল তা দিয়ে ক্লাইন তার মনে জেগে থাকা সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করল। এর মধ্যে এটাও ছিল যে কেন মৃতপ্রায় সি গড কালভেতুয়া তার ভক্তদের বাহক হতে দেয়নি। এটা করলে দুর্ঘটনার পরিমাণ কমত আর কাজটা সহজ হতো। কালভেতুয়া যে নিষ্ঠুরতা দেখাত, তাতে এমন একটা সিদ্ধান্ত নেওয়াই স্বাভাবিক ছিল। ক্লাইন যে সিদ্ধান্তে পৌঁছালো তা হল, কালভেতুয়া যে শরীরটা দখল করতে চেয়েছিল তাতে নির্দিষ্ট পরিমাণ এলভেন রক্ত থাকা জরুরি ছিল। একমাত্র এভাবেই বিয়ন্ডার বৈশিষ্ট্যগুলো স্থানান্তর করার সময় টিকে থাকা সম্ভব। যাই হোক, ক্লাইন যখন ওটা স্পর্শ করল, তখন তার ধূসর কুয়াশা আর তার নিজস্ব অনন্য বৈশিষ্ট্যের কারণে কালভেতুয়া মুহূর্তের মধ্যেই তার চেয়েও ভালো একটা লক্ষ্যবস্তু খুঁজে পেয়েছিল। ক্লাইন মোরেত্তি তার মনের ভাবনাগুলো গুছিয়ে নিচ্ছিল। ঠিক তখনই অ্যালান্ড তাদের দুজনের কাছে এসে পৌঁছাল। অ্যালান্ড হাসি মুখে বলল, আমাদের লক্ষ্যবস্তুকে খুঁজে পাওয়া গেছে, তদন্ত শেষ। আমি তোমাদের আগে হোটেলে নিয়ে যাব আর 2 দিনের মধ্যে তোমাদের পারিশ্রমিক দিয়ে দিব। আজ বাইরে না বেরোনোই তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে। ক্লাইন কোনো কথা না বলে শুধু মাথা নাড়ালো, যেন গেরম্যান স্প্যারোর চরিত্রটা ঠিকঠাক বজায় থাকে। উইন্ড অফ অ্যাজুরে ইনের দিকে ফেরার পথে ড্যানিটস খুব দ্বিধায় ছিল। তার মনে অনেক কিছু ঘুরপাক খাচ্ছিল, কিন্তু অ্যালান্ড সামরিক বাহিনীর লোক হওয়ায় সে প্রসঙ্গ বদলে অন্য কথা শুরু করল। সে খুব আগ্রহ নিয়ে আলোচনা করছিল যে আজ শহরের অভিযানে কোন কোন জলদস্যুরা ধরা পড়বে। ড্যানিটজের কাছে তারা গোল্ডেন ড্রিমের দলের না হলে তারা বন্ধু নয়। তাদের জন্য সমবেদনা দেখানোর কোনো মানেই হয় না। হোটেলের ঘরে ঢুকে অ্যালান্ড চলে যাওয়ার পর সে দরজা বন্ধ করল। সে জিভ দিয়ে একটা শব্দ করে বলল, ক্যালামিটি বুক প্রাচীন এলফদের ধ্বংসাবশেষ বিষয়টা সত্যিই খুব অদ্ভুত। কিন্তু এলফরা কেন শয়তানের মতো হয়ে গেল? কেবল তাদের বইটা হাতে নেওয়া, আর সেটা একবার উল্টে দেখাতেই সেই মহিলা পাগল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল।
তুমি এলফদের কথা ভাবলে কেমন ছবি মাথায় আসে? পাহাড় আর সমুদ্রে বাস করে, রান্না ভালো জানে, প্রকৃতিকে ভালোবাসে। হ্যাঁ, লিটল সানের মতে ক্যাটালেসমের আগের 8 জন প্রাচীন দেবতা সবাই ছিল খুব নিষ্ঠুর, খুব খারাপ। তাদের মধ্যে এলফ রাজা সোনিয়া থ্রিম ছিল, আর যারা তাকে রাজা হিসেবে মানত তাদের অবস্থা ভালো হওয়ার কথা নয়। অরোরা অর্ডারের সদস্যদের সাথে এর তুলনা করা যায়। ডার্ক ইপক থেকে বেঁচে যাওয়া বিয়ান্ডার জাতগুলোকে সাধারণ মানুষের কল্পনার মতো ভালো বলে ভাবা অসম্ভব। ক্লাইন মনে মনে উত্তর দিল। অবশ্য সে এই সম্ভাবনা উড়িয়ে দেয়নি যে প্রাচীন দেবতাদের পতনের পর ড্রাগন, দৈত্য, এলফ আর স্যানগুইনরা ধীরে ধীরে তাদের নেতিবাচক প্রভাব থেকে মুক্ত হয়েছে। তবে এটা কেবল নিচুতলার লোকদের জন্য, কোনো শক্তিশালী অর্ধদেবতার জন্য নয়। আর যে উচ্চপদস্থ এলফ ক্যালামিটি বুক রেখে গেছে, সে নিশ্চিতভাবেই তাদের দলের। হঠাৎ করেই ক্লাইন একটা বিষয় বুঝে ফেলল। ড্যানিটজ এলফ ভাষা জানে। সে প্রাচীন চামড়ার বইটার শিরোনাম দেখে চিনতে পেরেছে যে ওটা ক্যালামিটি বুক। ভাইস অ্যাডমিরাল আইসবার্গ আসলে তার ক্রুদের এই পর্যায়ে শিখিয়েছে। শুধু প্রাচীন ফেসাক ভাষাই না, সে তাদের এলফ ভাষাও শিখিয়েছে, যেটা প্রকৃতির শক্তিকে জাগিয়ে তুলতে পারে। হয়তো জুটন আর প্রাচীন হার্মিসও গোল্ডেন ড্রিমের পাঠ্যক্রমের অংশ। তারা সত্যি অনেক জ্ঞান আর স্বপ্নওয়ালা জলদস্যু। কিন্তু ম্যাম ক্যাপ্টেন, কিছু বিষয় কি আপনি একটু বেশিই করছেন না? ড্যানিটজের তো অন্য অনেক দিকেই ঘাটতি আছে। ঠিকই, একজন জলদস্যুর জন্য যে মূলত গুপ্তধন খুঁজে বেড়ায়, তার জন্য প্রাচীন ভাষা শেখাই সবচেয়ে জরুরি। ক্লাইন ড্যানিটজের মন্তব্য উপেক্ষা করে জানালার বাইরে তাকাল। আকাশটা তখনও মেঘলা, যেন যে কোনো সময় ভারী বৃষ্টি নামবে। এটা দেখে নিজের অজান্তেই মনে একটা দমবন্ধ করা অনুভূতি কাজ করছিল। ক্লাইন হালকা মাথা নাড়াল, তার মনে কিছুটা স্বস্তি ফিরে এলো। লেটিসিয়াকে খুঁজে পাওয়া গেছে। সাইমেন দ্বীপে প্রাচীন এলফ ধ্বংসাবশেষের কথা জেনে যাওয়ায় চার্চ অফ স্টর্মস আর সামরিক বাহিনী নিশ্চয়ই ক্যালভেতুয়ার লুকানো জায়গার সাথে তার সংযোগ ব্যবহার করবে। তারা হয়তো সি গডকে খুঁজে বের করবে, যে দিন দিন পাগল হয়ে যাচ্ছে। নয়তো তারা সেই ধ্বংসাবশেষ ব্যবহার করে সি গডের পতন দ্রুত করবে। এভাবে যারা সি গডের খুব অন্ধভক্ত ছিল, শুধু তারাই মারা পড়বে, বাকিদের কোনো ক্ষতি হবে না। ক্লাইন প্রথমে ভেবেছিল সে স্পিরিট ওয়ার্ল্ড ব্যবহার করে সি গড ক্যালভেতুয়ার লুকানো জায়গা খুঁজে বের করবে। সে সেখানে ঢুকে তার গুপ্তধন হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু পরিকল্পনা শুরু করার আগেই ক্যালামিটি বুকের আবির্ভাব তার সব পরিকল্পনা প্রায় নষ্ট করে দিয়েছিল। যাক, সমস্যা নেই। এটা কেবল আমার কল্পনাতেই ছিল, এটা কখনো আমার ছিল না। না পেলেও সমস্যা নেই, আমি তো জানতামও না আমি কি পাবো। বিষয়টার এমন সমাধান হয়ে যাওয়াই সবচেয়ে ভালো। ক্লাইন জানালা থেকে নজর সরিয়ে নিল। তার মেজাজ এখন শান্ত আর হালকা, যদিও মনে একটা হালকা হারের কষ্ট থেকেই গেল। সেই দিন সে আর ড্যানিটজ অ্যাল্যান্ডের উপদেশ মেনে আর বাইরে বেরোল না। তারা শুধু সরাইখানাতেই রয়ে গেল। বেয়াম শহরে মাঝে মধ্যেই বন্দুক আর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। আকাশ অন্ধকার হওয়া পর্যন্ত এটা চলল। পরদিন সকালে ক্লাইন ঠিক সময়ে ঘুম থেকে উঠল। সে দেখল আকাশে মেঘের আস্তরণ, আকাশ এখনও অন্ধকার। এর মানে চার্চ অফ স্টর্মসের কার্ডিনাল, ম্যান্ডেটেড পানিশারদের উচ্চপদস্থ ডিকন জ্যান কটম্যান আর সি গড ক্যালভেতুয়ার লড়াই তখনও চলছে। ক্লাইনের পেটে একটু ব্যথা অনুভূত হল। সে খবরের কাগজ নিয়ে টয়লেটে যাওয়ার প্রস্তুতি নিল। তবে সে এই চিন্তা বাদ দিল যখন দেখল ড্যানিটজ আরাম করে রিক্লাইনিং চেয়ারে শুয়ে খবরের কাগজ পড়ছে আর একটা সাদা পাউরুটি খাচ্ছে। টয়লেটে বসে খবরের কাগজ পড়া গেরম্যান স্প্যারোর ব্যক্তিত্বের সাথে যায় না। যদিও এটা খুব বিরক্তিকর, কিন্তু অভিনয় চালিয়ে যেতেই হবে। হায়, আমি আবার আমার আসল আমি আর ছদ্মবেশের মধ্যে আচরণগত পার্থক্য খুঁজে পেয়েছি। ক্লাইন মনে মনে বিড়বিড় করে বাথরুমে ঢুকে পড়ল। সে প্যান্ট খুলে টয়লেটে বসল। তার সামনে সাদা দেওয়ালের দিকে তাকিয়ে থাকলো এমনভাবে যেন সে সেখান থেকেই সব পড়তে পারবে। ঠিক এই মুহূর্তে তার স্পিরিচুয়াল সেন্স কাজ করে উঠল। সে দ্রুত তার দাঁতে টোকা দিয়ে স্পিরিট ভিশন চালু করল। সামনে দুটো লম্বা সাদা হাড় দেখা গেল। ওগুলো ছিল মেসেঞ্জারের পা। মেসেঞ্জারটা ওখানে দাঁড়িয়েছিল। তার মাথা সিলিং ছাড়িয়ে উপরে উঠে গেছে, কিন্তু চোখের কোটরে জ্বলা কালো আগুন তখনও দেখা যাচ্ছিল। সে মাথা একটু নামিয়ে ক্লাইনের দিকে তাকালো, যে তখন টয়লেটে বসেছিল। ক্লাইন অবাক হয়ে 2 সেকেন্ড তাকিয়ে থাকল। তার মাথায় অদ্ভুত একটা চিন্তা এলো। আমি কি এখন মেয়েদের মতো আচরণ করে দ্রুত নিজেকে ঢেকে ফেলব, নাকি নির্ভীক হয়ে বসে থাকব? কিছু সিদ্ধান্ত নেওয়ার আগেই মেসেঞ্জারটা চিঠি ফেলে দিল। হাড়ের স্তূপে পরিণত হলো আর মেঝের ভেতর মিলিয়ে গেল। ক্লাইন সামলে নিয়ে মিস্টার আইজেকের উত্তরটা ধরল। এই মেসেঞ্জারটা দিন দিন অভদ্র হয়ে যাচ্ছে। সে কি দেখতে পায় না আমি টয়লেটে আছি? সে কি দরজার নিচ দিয়ে চিঠিটা গলাতে পারে না? ক্লাইন রাগে আর হাসিতে গালি দিল। তবে আরেকটু ভেবে দেখল, 4 মিটারের দৈত্যটাকে দরজার নিচ দিয়ে চিঠি দিতে বলাটাও তার জন্য কষ্টের। শুধু ভাবলেই ব্যাপারটা বেশ মজার লাগে। পরের বার চিঠি লেখার সময় আমি একটা প্যারা যোগ করব, যাতে মিস্টার আইজেক মেসেঞ্জারকে একটু ভদ্রতা শেখাতে পারে। ক্লাইন চিঠিটা খুলে আইজেকের উত্তর পড়তে লাগল।
আমি যা মনে করতে পারছি তাতে আমি তোমাকে দুটো উপায় দিতে পারি। প্রথমটার জন্য কিছু শর্ত আছে। যদি তোমার বা অন্য কারো কোনো অনন্য জিনিস ক্যালভেতুয়ার লুকানো জায়গায় থাকে, তাহলে তুমি ডিভিনেশন ব্যবহার করে সহজেই তার অবস্থান খুঁজে পেতে পারো। অন্য শর্ত হলো তোমাকে স্পিরিট ওয়ার্ল্ডে ঢুকতে হবে। এটার জন্য আমার কাছে অনেক পদ্ধতি আছে, আমি সবচেয়ে সাধারণ 3টা লিখছি। দ্বিতীয় উপায়টা হলো গোপন ডিড রিচুয়াল ব্যবহার করা আর রেড লাইট আইয়ুর মরিয়ার কাছে প্রার্থনা করা। তিনি কর্তৃত্ব আর ইচ্ছার প্রতিনিধিত্ব করেন। একটা নির্দিষ্ট পর্যায়ে তিনি স্পিরিট ওয়ার্ল্ডের প্রাণীদের আর জায়গার জ্ঞান আয়ত্ত করেন। তাহলে 7টি বিশুদ্ধ আলোর মধ্যে রেড লাইটের নাম আইয়ুর মরিয়া। গোপন ডিড রিচুয়ালের নীতি হল নিজের অবস্থাকে মানিয়ে নেওয়া, মন ও শরীরকে মুক্ত করা এবং প্রার্থনার লক্ষ্যবস্তুর সাথে নিজেকে এক সারিতে আনা। অবশেষে একটা ওভারল্যাপিং ঘটবে যা তোমাকে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে সাহায্য করবে। আর এই সারিবদ্ধতা আপেক্ষিক। জ্ঞান অর্জনের সময় আমার গোপন তথ্য প্রার্থনার লক্ষ্যবস্তুর কাছে খোলাসা হয়ে যাবে। আমি রেড লাইটকে বিশ্বাস করতে পারি না, আমার অনেক গোপন তথ্য আছে। ক্লাইন প্রথমেই দ্বিতীয় উপায়টা বাদ দিয়ে দিল। প্রথম উপায়ের ক্ষেত্রেও ব্যর্থতার সুযোগ আছে। ক্লাইনের কাছে এমন কোনো অনন্য জিনিস নেই যা ক্যালভেতুয়ার কাছে আছে। হয়তো আমি রেজিস্ট্যান্সের সাহায্য নিয়ে ক্যালভেতুয়ার কাছে কিছু পাঠাবো, অথবা তার ভক্তদের কাছ থেকে সি গডের কাছে উৎসর্গ করা কোনো জিনিস খুঁজে বের করব। এছাড়া সেটাকে অনন্য হতেই হবে, ক্যালভেতুয়ার কাছে কিছু পাঠানো। ভাবতে ভাবতেই ক্লাইনের মাথায় একটা বুদ্ধি এলো। সে নিজেকে প্রস্তুত করল আর বারবার এটা নিয়ে চিন্তা করল। সে ভাবল সাফল্যের একটা সম্ভাবনা আছে। টয়লেটের কাজ শেষ করে ক্লাইন হাত ধুল। 4 কদম ঘড়ির কাঁটার উল্টো দিকে হেঁটে ধূসর কুয়াশার উপরে গেল। সে ডিভিনেশন করার চেষ্টা করল আর একটা সংকেত পেল যে বিপদ আছে, তবে ঠিকঠাক কাজ করলে তা সামলানো সম্ভব। সব কাজ শেষ করে সে লিভিং রুমে ফিরে এলো আর রিক্লাইনিং চেয়ারের দিকে হাঁটল। ড্যানিটজ সাথে সাথে উঠে বসল আর শুকনো হাসি দিয়ে বলল, কিছু হয়েছে নাকি? সি গড সংক্রান্ত প্রার্থনার কথাগুলো তুমি জানো? ক্লাইন শান্ত স্বরে জিজ্ঞেস করল। ড্যানিটজ তার হাত দুটো ছড়িয়ে দিল আর হঠাৎ হিস হিস শব্দ করল। কুকুরের বাচ্চা। সে তার আঘাত পাওয়া হাতের দিকে তাকিয়ে ধীরে গালি দিল আর হাসতে শুরু করল। হ্যাঁ, আমি রেজিস্ট্যান্সের কয়েকজন সদস্যকে রিচুয়াল করতে দেখেছি। বিস্তারিত হল সমুদ্র আর স্পিরিট ওয়ার্ল্ডের পূজারী, রডস্টেড দ্বীপপুঞ্জের রক্ষক, সমুদ্রের নিচের প্রাণীদের শাসক, সুনামি আর ঝড়ের মালিক মহান ক্যালভেতুয়া। যাই হোক, যে 2বার এটা কাজ করেছিল তা এলফ ভাষায় বলা হয়েছিল। সমুদ্র আর স্পিরিট ওয়ার্ল্ডের পূজারী এটার ভার খুব কম। এটা আমার অনরিফিক নামের মতো না। ঠিক, আমি এটা 7 জন সত্য দেবতার নাম নকল করে বানিয়েছিলাম। ক্লাইন আলতো মাথা নাড়ালো আর বলল, তুমি কি জানো কোথায় খালি গুদাম আর পরিত্যক্ত বাড়ি আছে? অবশ্যই, প্রত্যেক বড় জলদস্যু কয়েকটার কথা জানে। ড্যানিটাস কোনো ইতস্তত ছাড়াই উত্তর দিল। ক্লাইন ঘুরে কোট র্যাকের দিকে হাঁটা দিল। আমাকে সেখানে নিয়ে চলো। কি করতে? ড্যানিটাস অবাক হলেও আর জিজ্ঞেস করার সাহস পেল না। ডক এলাকায় একটা নোংরা আর জরাজীর্ণ গুদামে ড্যানিটাস দেখল গেরম্যান স্প্যারো 3টা মোমবাতি আর কয়েকটা ধাতব বোতল বের করছে। কৌতূহল সামলাতে না পেরে সে জিজ্ঞেস করল, তুমি কি করার পরিকল্পনা করছো? ক্লাইন পেছনে না তাকিয়ে খুব শান্তভাবে উত্তর দিল, উৎসর্গ। কার জন্য? ড্যানিটাস আগ্রহ নিয়ে জানতে চাইল। ক্লাইন বেদি সাজালো, একটা লোহার সিগার কেস বের করল আর শান্তভাবে বলল, ক্যালভেতুয়া। তার পরিকল্পনা ছিল সরাসরি সি গড ক্যালভেতুয়ার কাছে কিছু পাঠানো। যদি ক্যালভেতুয়া সেটা গ্রহণ করে, তাহলে সে ডিভিনেশন আর অন্যান্য পদ্ধতি ব্যবহার করে তার লুকানোর জায়গা খুঁজে বের করতে পারবে। সেটা গ্রহণ করবে কি না তা নিয়ে সে নিশ্চয়ই ভেবেছিল এবং বিশ্বাস করেছিল যে এটা নিশ্চিতভাবেই হতে পারে। যেহেতু ক্যালভেতুয়া এখন মৃত্যুর দোরগোড়ায়, সে চরম পাগলামির অবস্থায় আছে, তার কোনো বিচার বুদ্ধি নেই। সে শুধু সহজাত প্রবৃত্তি দিয়ে কাজ করে, আর ধূসর কুয়াশার আভার জন্য তার প্রবল ইচ্ছা থাকতে পারে। তাই ক্লাইন একটা লোহার সিগার কেস উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিল, যেটা প্রায় ধূসর কুয়াশার উপরে রাখা হয়। সে দেখতে চেয়েছিল ক্যালভেতুয়া সেটা গ্রহণ করে কিনা। যদি না করে, তবে তার কোনো ক্ষতি হবে না। সে এমন ভাব করবে যেন কিছুই হয়নি। সি গড ক্যালভেতুয়ার কাছে উৎসর্গ। সেই মুহূর্তে ড্যানিটজ তার মস্তিষ্ক ঠিকমতো কাজ করতে পারছিল না। সে বুঝে উঠতে পারছিল না গেরম্যান স্প্যারোর মাথায় কি চলছে। তুমি কি পাগল হয়ে গেছো? সে কিভাবে তোমার উৎসর্গ গ্রহণ করবে? গ্রহণ করলেও তাতে কি লাভ? সে মরছে, আর এটা খুব বিপজ্জনক। ড্যানিটজ বলে ফেলল। পরক্ষণেই সে মনে মনে যোগ করল, না, গেরম্যান স্প্যারো পাগল না, কারণ সে সবসময় পাগল। ক্লাইন তার দিকে একবার তাকালো আর শুধু বলল, এই বিষয়ে আমি বিশেষজ্ঞ। উৎসর্গ করার রিচুয়ালের ক্ষেত্রে আমি বিশেষজ্ঞ। এতে ক্লাইন কোনো বিনয় দেখালো না। ড্যানিটস দম বন্ধ হয়ে আসার মতো অনুভব করল। সে একটা কথাও বলতে পারল না। সে দ্রুত একপাশে সরে গিয়ে দেখল
যে গ্যারম্যান স্প্যারো মোমবাতিগুলো জ্বালাচ্ছে, কিছু পাউডার পোড়াচ্ছে এবং কয়েক ফোঁটা নির্যাস ছিটিয়ে দিচ্ছে। বাতাসে ছড়িয়ে পড়া গন্ধটা নাকে আসতেই সে নিজেকে সামলাতে পারল না। সে চিৎকার করে বলল, তুমি ভুল জিনিস ব্যবহার করছো, তাই না? তার মনে পড়ল সি গডের কাছে প্রার্থনা করার সময় রেজিস্ট্যান্সের লোকেরা কখনো ফুল মুন এসেন্স অয়েল, স্লাম্বার ফ্লাওয়ার বা ক্যামোমাইল ব্যবহার করে না। তুমি তো আর অ্যাভারনাইট গডেসের কাছে প্রার্থনা করছো না। ক্লাইন মোরেত্তি তার দিকে মাথা ঘোরালো, তারপর আবার বেদির দিকে তাকালো। সে বলল, ওটা কোনো সমস্যা না। ক্লাইন একজন পেশাদার ব্যক্তি হিসেবে প্রায়ই বলিদানের বস্তু গ্রহণ করে বা নিবেদন করে। সে ভালো করেই জানত যে নির্যাস, প্রয়োজনীয় তেল এবং ভেষজ পাউডার পোড়ানোর দুটো মূল উদ্দেশ্য থাকে। এক, অনুষ্ঠানের আয়োজককে আধ্যাত্মিক অবস্থার সাথে মানিয়ে নিতে সাহায্য করা। দুই, নির্দিষ্ট দেবতাকে খুশি করা এবং সেই বলিদানের লক্ষ্যবস্তুর কাছ থেকে সাড়া পাওয়ার সম্ভাবনা বাড়ানো। এই ক্ষেত্রে প্রতিটি দেবতার আলাদা বৈশিষ্ট্য আর পছন্দ থাকে। অন্যদিকে এই বলিদানটি মূলত কালভেটুয়ার অস্বাভাবিক মানসিক অবস্থার ওপর নির্ভর করছিল। কালভেটুয়া পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল এবং গ্রে ফগের আভার জন্য তৃষ্ণার্ত ছিল। এই দুটি শর্ত ছাড়া বাকি সবকিছুই গুরুত্বহীন। যতক্ষণ এই দুটি শর্ত পূরণ হচ্ছে, কালভেটুয়া খুশি হলো কি না তা নিয়ে রিচুয়ালের কিছু আসে যায় না। এতে সাফল্যের সম্ভাবনা যেমন বাড়ে না, ব্যর্থতার সম্ভাবনাও বাড়ে না। কাজটা দায়সারাভাবে করলেও চলে। ক্লাইন মনে মনে ভাবল, কালভেটুয়া যদি তার বুদ্ধি ঠিক রেখে থাকত, আর আমি যদি তার রিচুয়ালের নিয়ম অক্ষরে অক্ষরে পালনও করতাম, তবুও কি সে আমার ডাকে সাড়া দিত? সে এক ধাপ পিছিয়ে গেল এবং অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি শুরু করার জন্য তৈরি হল। সে কিছুক্ষণ ভাবল, তারপর মাথা না ঘুরিয়েই সরাসরি বলল, আরও দূরে গিয়ে দাঁড়াও। আমি? রেগে যাওয়ার বদলে ড্যানিটস খুব খুশি হল। সে দ্রুত মাথা নাড়ল। ঠিক আছে, কোনো সমস্যা নেই। সে দৌড়ে গিয়ে ওয়্যারহাউসের দরজায় দাঁড়ালো, যাতে বিপদ বুঝলেই পালিয়ে যেতে পারে। ক্লাইন চোখ অর্ধেক বন্ধ করল এবং নিজের মনের ভেতর অগণিত আলোর গোলকের কথা ভাবল। সে দ্রুত নিজেকে আধ্যাত্মিক অবস্থায় নিয়ে গেল। সে এলভিশ ভাষায় আস্তে আস্তে মন্ত্র পড়তে শুরু করল। সমুদ্র ও স্পিরিট ওয়ার্ল্ডের অনুরাগী, রোডস্টেড দ্বীপপুঞ্জের রক্ষক, সমুদ্রতলের প্রাণীদের শাসক, সুনামি আর ঝড়ের মালিক মহান কালভেটুয়া, তোমার ভক্ত সেবক তোমার মনোযোগ প্রার্থনা করছে। আমি প্রার্থনা করছি তুমি এই অর্ঘ্য গ্রহণ করো। আমি প্রার্থনা করছি তুমি তোমার রাজ্যের দরজা খুলে দাও। সে যখন একের পর এক অদ্ভুত বাক্যগুলো বলছিল, তখন আধ্যাত্মিক দেয়ালের ভেতর বাতাসের গর্জন শোনা গেল, যেন সবকিছু ওলটপালট হয়ে যাবে। ক্লাইনের কাপড়গুলো বাতাসে উড়ছিল। সে আগে থেকে তৈরি করে রাখা ছোট একটা ধাতব বোতল বের করল। সে 5 মিলিলিটারের মতো অবশিষ্ট 1000 ফেসড হান্টারের রক্ত বাতাসে ঢেলে দিল। এটি আধ্যাত্মিকতায় পূর্ণ একটি উপাদান। প্রবল বাতাস রক্তের ফোঁটাগুলোকে টেনে নিল এবং সি গড কালভেটুয়ার প্রতীক মোমবাতির শিখার ভেতর ঢুকে পড়ল। কোনো শব্দ ছাড়াই মোমবাতির শিখাটি বড় হয়ে একটি মায়াবী দরজার রূপ নিল। সেই দরজার গায়ে অনেক প্রতীক আর জাদুকরী চিহ্ন ছিল। ভেতর থেকে সমুদ্রের ঢেউয়ের মৃদু শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ সব নড়াচড়া থেমে গেল। মায়াবী দরজার ভেতর থেকে শুধু শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল, যেন ওপাশে কেউ লুকিয়ে আছে। বিশাল কিছু একটা, যে খুব কষ্টে নিজের ক্ষুধা চেপে রাখছে। হফ হফ। সেই ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ আরও স্পষ্ট হতে থাকল, এমনকি ওয়্যারহাউসের দরজায় দাঁড়িয়ে থাকা ড্যানিটজেরও গা শিউরে উঠল। ধড়াম। মায়াবী দরজাটি হঠাৎ খুলে গেল এবং ঝড়ের মতো কিছু একটা বেরিয়ে এলো। তীব্র আর্তনাদের মাঝে ড্যানিটজ অনুভব করল যে তার আধ্যাত্মিক দেয়াল ভেঙে পড়েছে। সে নিজেকে সমুদ্রের ঝড়ে পড়া ছোট নৌকার মতো শূন্যে ভাসতে দেখল। সে দরজায় গিয়ে আছড়ে পড়ল। একটা শব্দ হলো। সে ওয়্যারহাউসের বাইরে গিয়ে পড়ল। তার পিঠে কাঠের টুকরো লেগে চট পড়ে গেল। সে সহজাতভাবে যে আগুনের গোলা তৈরি করেছিল, সেটা ঝড়ের দাপটে নিভে গেল। শূন্যে ভাসমান অবস্থায় সে দেখল মায়াবী দরজার ওপাশে একটা রক্তাক্ত, বড় হাঁ করা মুখ দেখা যাচ্ছে। সেখানে দুধের মতো সাদা ধারালো দাঁত দেখা যাচ্ছিল, যেগুলো মানুষের হাতের চেয়েও বড় এবং বাঁকানো। সেই বিশাল সত্তাটি বাস্তবে আসার জন্য পাগলের মতো দরজায় আঘাত করছিল। তার পশুর মতো গর্জন ওয়্যারহাউসের ভেতর প্রতিধ্বনিত হল, যার ছোটে ড্যানিটজের কান আর নাক দিয়ে রক্ত বের হতে শুরু করল। ক্লাইনও ঝড়ের তোড়ে আকাশে উঠছিল। তার চোখের সামনে ভেসে উঠল একটা রক্তাক্ত বিশাল জিহ্বা, যার ভেতর থেকে বিদ্যুতের ঝলক বের হচ্ছিল। তার শরীর পুড়ে কালো হয়ে শক্ত হয়ে গেল। জিহ্বাটি তার শরীর ভেদ করে চলে গেল আর তার দেহটি ছাই হয়ে উড়ে গেল। ক্লাইন অন্য পাশে আবার আত্মপ্রকাশ করল। তার হ্যাট পড়ে গিয়েছিল, জামাকাপড় অগোছালো, তাকে খুব বিধ্বস্ত দেখাচ্ছিল। ভাগ্য ভালো যে সে আগে থেকেই জানত এমন কিছু ঘটতে পারে এবং বিপদ আসতে পারে। সে সবসময় সতর্ক ছিল, তাই ঠিক সময়ে কাগজের পুতুল বা পেপার ফিগারিন সাবস্টিটিউট ব্যবহার করতে পেরেছিল। এই মুহূর্তে মায়াবী দরজার ওপাশে থাকা কালভেটুয়া বুঝতে পারল যে তার আঘাতগুলো কোনো কাজ করছে না। সে এক গভীর শ্বাস নিল
এবং চারদিক থেকে নীল সমুদ্রের জল টেনে আনতে শুরু করল। জলগুলো একটা গোলক ধাঁধার মতো ঘুরতে শুরু করল, যা একটা বড় জাহাজকেও গিলে ফেলার মতো শক্তিশালী। বেদিতে রাখা লোহার সিগার কেসটি ঘূর্ণিপাকের ভেতর উড়ে গেল। ভেষজ ছাই ভরা ছোট পাত্রটিও ঘূর্ণিতে পড়ে গেল। ওয়্যারহাউসের ভেতর থাকা অনেক জিনিসপত্র, এমনকি মাটিও সেই ঘূর্ণিতে চলে গেল। ক্লাইনও সেই ঘূর্ণি থেকে নিজেকে বাঁচাতে পারল না। সে আঙুল চুটকি বাজিয়ে আগুন জ্বালিয়ে ঘূর্ণি থেকে বের হওয়ার চেষ্টা করল, কিন্তু বাতাসের তীব্র টান তার সব পরিকল্পনা নষ্ট করে দিল। ক্লাইনের শরীর হঠাৎ পাতলা হয়ে গেল। সে একটি কাগজের পুতুলে পরিণত হল। কাগজের পুতুলটি ঘূর্ণিতে পড়ার সাথে সাথে ক্লাইন অন্য জায়গা থেকে আবার আবির্ভূত হল, কিন্তু সে কিছুতেই সেই শক্তিশালী টান থেকে নিজেকে বের করতে পারছিল না। এই চরম মুহূর্তে সে আর দেরি করল না। সে তার বাম হাতের কালো গ্লাভসটি হালকা সবজেটে রঙে পরিবর্তন করল। সে ক্রিপিং হাঙ্গার সক্রিয় করল এবং সরাসরি স্টিল মাভেতির আত্মাকে ব্যবহার করল। ক্লাইনের শরীর হঠাৎ ভারী হয়ে গেল এবং সে তার বাম হাত দিয়ে সামনের দিকে চাপ দিল। সামনে একটি বরফের দেয়াল তৈরি হল, যা তাকে সাময়িকভাবে সি গড এর ঘূর্ণি থেকে আড়াল করল। সেই সুযোগে ক্লাইন মাটিতে পা রাখল। তার পায়ের চাপে মাটি বেশ কিছুটা দেবে গেল। কড়ক বরফের দেয়ালটি মাত্র 1 সেকেন্ড টিকে রইল। এরপর প্রবল টানে তা টুকরো টুকরো হয়ে বিশাল সমুদ্র সাপের গলার ভেতর ঢুকে গেল। জম্বির শক্তি কাজে লাগিয়ে ক্লাইন 2 পা দিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। সে আর আকাশে উড়ল না, কিন্তু তবুও সে মায়াবী দরজার দিকেই পিছলে যাচ্ছিল, যেখানে কালভেটুয়ার হাঁ করা মুখ অপেক্ষা করছিল। মাটিতে দাগ পড়ে যাচ্ছিল তার পায়ের টানে। ওয়্যারহাউসের বাইরে ড্যানিটজ সেই ঘূর্ণির কবলে পড়েনি। সে একটি আগুনের গোলা তৈরি করে নিক্ষেপ করার চেষ্টা করল, যাতে গিয়ারম্যান স্প্যারো সেই ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারে, কিন্তু ঝড়ের দাপটে আগুন বারবার নিভে যাচ্ছিল। ক্লাইন মায়াবী দরজার কাছে আসতেই রক্ত আর পচা গন্ধ পেল। তার ঠিক সামনেই দুধের মতো সাদা দাঁতগুলো থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছিল। তার মাথায় দ্রুত বুদ্ধি খেলে গেল। উপায়টি সহজ ছিল। সে ম্যারিওনেটিস্ট রোসাগো থেকে পাওয়া অল ব্ল্যাক আই বাইরে ছুঁড়ে দিল। তুমি যদি সমুদ্রের ঘূর্ণি তৈরি করে সবকিছু গিলে ফেলতে চাও, তবে আমি তোমাকে কোনো বাড়তি উপাদান ছাড়াই আরও একটি বেন্ডার পোষণ গিলে খাওয়াবো, সাথে দেব ট্রু ক্রিয়েটরের মানসিক দূষণ। আমি বিশ্বাস করি না যে তুমি যে এমনিতেই ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছো সেটা সহ্য করতে পারবে। ক্লাইন দাঁত চেপে পকেটে হাত ঢোকাল। হয়তো কালভেটুয়া তার অশুভ উদ্দেশ্য টের পেয়েছিল, অথবা তার ধৈর্য শেষ হয়ে গিয়েছিল। এই মুহূর্তে কালভেটুয়া মাথা তুলে এক দীর্ঘ গর্জন ছাড়ল, ফলে গলার ঘূর্ণিটি ভেঙে অগণিত জলের ফোঁটায় পরিণত হল। ছপ ওয়্যারহাউসের ভেতর বৃষ্টির মতো জল পড়তে শুরু করল এবং কালভেটুয়ার গলায় বিদ্যুতের একটি উজ্জ্বল রূপালী গোলক জমা হল। এক প্রচণ্ড শব্দে সে সেই বিদ্যুতের গোলকটি মুখ থেকে বের করে দিল। সেই বৃষ্টির মাঝে রূপালী বিদ্যুতের গোলকটি অসংখ্য বজ্রপাতে পরিণত হল। তা সেই নড়বড়ে বিদিটিকে ধ্বংস করে পুরো ওয়্যারহাউস দখল করে নিল। ঝাঁঝা শব্দে ক্লাইনের শরীর বিদ্যুতের সমুদ্রে বারবার আসা যাওয়া করছিল। তার শরীর পুড়ে গিয়ে কাগজের টুকরোয় পরিণত হচ্ছিল। ওয়্যারহাউসের বাইরে ড্যানিটজো এর প্রভাব থেকে রেহাই পেল না। তার পুরো শরীরের লোম দাঁড়িয়ে গেল এবং শরীর কাঁপতে লাগল। বারবার পেপার ফিগারিন সাবস্টিটিউট ব্যবহার করার পর ক্লাইন অবশেষে বিদ্যুৎ কমে আসা পর্যন্ত নিজেকে টিকিয়ে রাখল। মায়াবী দরজাটি অনুষ্ঠানের ধ্বংসের ফলে দ্রুত বন্ধ হয়ে গেল। ক্রি সি গড কালভেটুয়ার গর্জন দরজার ওপাশে আটকা পড়ে গেল। কিছুক্ষণ পর মায়াবী দরজাটি পুরোপুরি অদৃশ্য হয়ে গেল। চারপাশটা যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বেদিতে কেবল একটা মোমবাতি টিমটিম করে জ্বলছিল। ধরাম ড্যানিটজ ওয়্যারহাউসের দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ানোর চেষ্টা করল। সে কিছু বলার চেষ্টা করল, কিন্তু তার কাঁপুনি থামছিল না। সে শুধু চোখের ভাষায় তার ক্ষোভ প্রকাশ করল। গিয়ারম্যান স্প্যারো সত্যিই একজন পাগল। আমি এখনও ব্যান্সি হারবারের সেই ভয়ঙ্কর স্মৃতি ভুলতে পারিনি। এর আগেও যখন সে রেজিস্ট্যান্সের দেওয়া জিনিসগুলো বেছে নিচ্ছিল, তখন সি গডের অভিশাপ ডেকে এনেছিল। আমি এতটাই ভয় পেয়েছিলাম যে ফেরার পথেই পালিয়ে যাওয়ার কথা ভাবছিলাম। এবার তো সে বলিদান করার নামে কালভেটুয়াকেই ডেকে এনেছিল। এটা খুব বিপজ্জনক ছিল। সে কেন বারবার বিপদের ঝুঁকি নিতে আর ঝামেলা পাকাতে এত পছন্দ করে? মৃত্যুর মুখে দাঁড়িয়ে সে কেন বারবার রোমাঞ্চ খুঁজে বেড়ায়? এটা কি তার পাগলামি, নাকি অন্য কোনো কারণ আছে? সি গড কালভেটুয়া এখনও খুব শক্তিশালী। যদিও সে ধ্বংসের মুখে আর মাঝখানে বলিদানের দরজা ছিল, তবুও সে তার শক্তির এমন অংশ প্রকাশ করেছিল যা অনায়াসেই আমাকে শেষ করে দিতে পারত। একজন সমুদ্র রাজাদের সাথে লড়াই করা ডেমিগডের মতোই শক্তিশালী সে। ক্লাইন মাটি থেকে পা তুলল, তার জুতোটা একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে। একই সাথে সে দেখল যে ভাগ্য হোক বা অনিবার্য ঘটনা, কালভেটুয়া তার বলিদানটা গ্রহণ করেছে। কারণ সেই বিশাল সমুদ্র সাপটি তার ঘূর্ণি তৈরি করার সময় লোহার সিগার কেসটি গিলে ফেলেছে, যার সাথে গ্রে ফগের আভা লেগেছিল। এর মানে হলো আমি স্পিরিট ওয়ার্ল্ডে তার লুকিয়ে থাকার জায়গা খুঁজে বের করার চেষ্টা করতে পারি, তবে তার মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে যাতে সে বাধা দিতে না পারে। এই সন্ধানের জন্য আমাকে স্পিরিট ওয়ার্ল্ডে ঢুকতে হবে
আর আমি সারাক্ষণ গ্রে ফগের ওপর নির্ভর করতে পারি না। ক্লাইন দীর্ঘশ্বাস ছাড়ল। সে অনুভব করল তার বাম হাতের গ্লাভসটি অবর্ণনীয় পাগলামি আর ক্ষুধায় ভরে উঠেছে। মনে হচ্ছিল খাবার না দিলে গ্লাভসটি তার পরিধানকারীকেই গিলে ফেলবে। এখানে আশেপাশে কোনো পাপই নেই। ক্লাইন দরজার দিকে তাকিয়ে থাকা ড্যানিটজের দিকে মুখ ঘোরাল। ড্যানিটজের মনের ভেতর হঠাৎ টান পড়ল। তার মনে হল সে কোনো দানবের লক্ষ্যে পরিণত হয়েছে এবং যে কোনো মুহূর্তে তার খাবার হতে যাচ্ছে। আধ্যাত্মিক স্তরে যে ক্ষুধা সে অনুভব করছিল তাতে তার শরীর সামান্য কাঁপছিল। সে দৌড়ে পালিয়ে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল। তখনই সে গেরম্যান স্প্যারোর উদাসীন কণ্ঠস্বর শুনল, বাইরে থেকে দরজাটা বন্ধ করো। ড্যানিটজ কাঁপতে কাঁপতে বলল, আচ্ছা। বিদ্যুতের শক থেকে বেঁচে যাওয়ার যন্ত্রণার মধ্যেও সে দরজাটি টেনে বন্ধ করে দিল। ক্লাইন এই সুযোগে বলিদান অনুষ্ঠানটি সম্পন্ন করল। সে নিজেকেই প্রার্থনা করল এবং নিজেকেই উত্তর দিল। সে ক্রিপিং হাঙ্গার নামক সেই রহস্যময় জিনিসটিকে, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, সেই কুয়াশার ওপরে ছুঁড়ে দিল। যে রহস্যময় বস্তুটি ড্যানিটজকে এতটাই ভয় পাইয়ে দিয়েছিল যে সে বাধা দেওয়ার সাহসই পায়নি, তা মুহূর্তেই বিনীত, শান্ত আর পোষা প্রাণীর মতো হয়ে গেল। বাস্তব পৃথিবীতে ফিরে এসে ক্লাইন মোরেত্তি মোমবাতিগুলো নিভিয়ে ফেলল। সে বাকি জিনিসপত্রগুলো গুছিয়ে রাখল এবং সাবধানে গুদামের পরিস্থিতি পরীক্ষা করল। ভাগ্য ভালো যে কালভেতুয়ার তৈরি করা সামুদ্রিক ঘূর্ণি পুরো এলাকাটা একেবারে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। এখন সেখানে শুধু বৃষ্টির ঝাপটা, বজ্রপাতের ফলে তৈরি হওয়া পোড়া দাগ, ছাইয়ের সামান্য স্তূপ আর ক্লাইনের পায়ের ছাপের মতো কিছু গর্ত ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। এই চিহ্নগুলো মুছে ফেলা খুব সহজ। ক্লাইন ভাবল, ড্যানিটজকে দিয়ে পরে আগুনের গোলা ছুড়ে জায়গাটা পরিষ্কার করিয়ে নেওয়া যাবে। তখন এটাকে জলদস্যুদের নিজেদের মধ্যকার ঝামেলা বলে চালিয়ে দেওয়া যাবে। ক্লাইন অস্ফুটভাবে মাথা নাড়ল এবং পকেট থেকে হাতে থাকা অল্প কয়েকটি কাগজ দিয়ে বানানো পুতুলের মধ্যে একটা বের করল। সে হাতটা একটু ঝাঁকাল। কাগজের পুতুলটা বাতাসে উড়ে গেল এবং নিজে নিজেই জ্বলে উঠে কালো ছাইয়ে পরিণত হল। সব কাজ শেষ করে ক্লাইন দরজার দিকে হাঁটতে শুরু করল। হাঁটতে হাঁটতে সে ভ্রু কুঁচকে থাকল। তার বুটের তলাগুলো উধাও হয়ে গেছে আর জামাকাপড় সব ছেঁড়া, ভেজা আর পোড়া। এই পরিস্থিতির মধ্যে এমনটা হওয়া অনিবার্য ছিল। কোনো কাগজের পুতুলই এই ধকল সইতে পারত না। এই ছেঁড়াফাটা ছিল ঘূর্ণির প্রচণ্ড টানের ফল। ভেজা ভাবটা কালভেতুয়ার প্রবল বৃষ্টির কারণে, আর পোড়া দাগগুলো হয়েছে তখন যখন ক্লাইন পুতুল দিয়ে নিজের জায়গা বদল করছিল আর বজ্রপাতের শিকার হচ্ছিল। এখনও শান্ত হয়ে বসার পরেও বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে তার ডান হাতটা মাঝে মাঝে কেঁপে উঠছিল। ৮ পাউন্ড ৬ সলি খরচ হয়ে গেল। নতুন এক সেট কাপড় কিনতে হবে। বিপদ বুঝতে পেরে প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু কালভেতুয়া যে এতটা শক্তিশালী আর পাগল হবে সেটা ভাবিনি। আশা করি পরে কিছু একটা অর্জন করতে পারব। ক্লাইন চুপচাপ মাথা নাড়ল। সে নিজের ভাবভঙ্গি শক্ত করে যন্ত্রণা চেপে দরজার কাছে গিয়ে ৩ বার টোকা দিল। ড্যানিটজ যে খুব অস্থির ছিল, সে ২ সেকেন্ড ইতস্তত করে দরজা খুলল। গারম্যান স্প্যারোকে আবার সেই শীতল আর গম্ভীর অবস্থায় ফিরে আসতে দেখে ড্যানিটজ হাঁফ ছেড়ে বাঁচল। সে আর স্পিরিটকে আতঙ্কিত করে তোলার মতো সেই খিদে আর পাগলামি ছড়াচ্ছিল না। ড্যানিটজ ভেতরে একবার চোখ বুলিয়ে জিজ্ঞেস করল, সব শেষ? ক্লাইন ঠোঁটের কোণ সামান্য বাঁকিয়ে একটা মৃদু হাসি ফুটিয়ে তুলল। এখনো শেষ হয়নি? ড্যানিটজ ভয়ে চমকে উঠল। আর কি করা বাকি আছে? ক্লাইন তার সেই পাগলামি লুকানো হাসি বজায় রেখে বলল, জায়গাটা পরিষ্কার করা এখনো বাকি। ওটাই সৌজন্যতা। জায়গা পরিষ্কার করা? ড্যানিটজ হতভম্ব হয়ে গেল। সে নিজের দিকে আঙুল তুলে জিজ্ঞেস করল, আমি? ক্লাইনের মুখের হাসিটা আরেকটু চওড়া হলো। নাকি আমিই করব? তখন তো আমাকে ক্রিপিং হাঙ্গার খেয়ে ফেলবে। ড্যানিটজ শুকনো হাসি হাসল। আমি কিভাবে এই জায়গা পরিষ্কার করব? ক্লাইন সহজভাবে উত্তর দিল, আগুনের গোলা ব্যবহার করো। পার্ট টাইম জলদস্যু হিসেবে গারম্যান স্প্যারোর উদ্দেশ্য বুঝতে ড্যানিটজের খুব একটা সময় লাগল না। সে ক্লাইনের পাশ কাটিয়ে গুদামের ভেতরের দিকে এগিয়ে গেল। এই কাজ করার সময় তার মাথায় কিছু অদ্ভুত প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। ক্যাপ্টেন বলেছিলেন ক্রিপিং হাঙ্গারকে প্রতিদিন একজন জীবন্ত মানুষকে খাওয়াতে হয়, কিন্তু গারম্যান স্প্যারো কেবল যুদ্ধের পরেই সেটা মেটাতে পারে। সে সাধারণত এটাকে খুব একটা গুরুত্ব দেয় না। তাছাড়া এইমাত্র হওয়া যুদ্ধে গারম্যান স্প্যারো স্টিল মাভেটির বরফের ক্ষমতা ব্যবহার করেছিল। যুদ্ধের পর সে এটাকে খাওয়ায়নি। অদ্ভুত। এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে? কোনো উচ্চস্তরের শিল? নাকি তার পেছনের সংগঠন ক্রিপিং হাঙ্গারকে আটকে রাখার ক্ষমতা রাখে? ড্যানিটজ যখন গুদাম পরিষ্কার করছিল, ক্লাইন তখন বাইরে দাঁড়িয়ে ওপরের কালো মেঘের দিকে তাকিয়ে রইল, পরবর্তী কি ঘটতে যাচ্ছে তার অপেক্ষায়। আমি গ্রে ফগের আভায় মাখানো লোহার সিগার কেসটা আগেই পাঠিয়ে দিয়েছি, তাই এখন শুধু কালভেতুয়ার পতন আর মৃত্যুর অপেক্ষায় আছি। আশা করি স্টর্ম চার্চ আর সামরিক বাহিনীর বিয়ন্ডাররা এটা খুঁজে পাওয়ার মতো সময় পাবে না। অথবা হয়তো তারা কোনো তুচ্ছ জিনিসের পেছনে ফেলে রেখে যাবে যার কিছুটা মূল্য আছে।
ক্লাইন ধীরে ধীরে একটা গভীর শ্বাস নিল আর তার পেছনে বয়ে আসা বজ্রপাতের শব্দ শুনতে থাকল। একটা হোটেলে অ্যালগার জানালার পাশে দাঁড়িয়ে মেঘলা আকাশের দিকে তাকিয়েছিলেন। ট্যাট সম্মেলনের পর খুব বেশি দিন হয়নি আমি স্যানগুইনের অ্যানেস্থেটিক গ্যাস পেয়েছিলাম। উপকরণের সন্ধানে সমুদ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু 1 সপ্তাহ কেটে গেছে, আমি এখনো ব্যায়ামে আটকে আছি। তিনি নিজের মুখটা একটু কুঁচকে মাথা নাড়লেন। প্রথমে স্টিল মাভেটিকে শিকার করার ঘটনা, এটা থেকে সে ভালো টাকা আয় করেছিল। তারপর তাকে পুরস্কারের জন্য অপেক্ষা করতে হয়েছিল। পুরস্কার পাওয়ার পর সে কালভেতুয়ার মতো সমুদ্রসাপের কবলে পড়ল, আর তাকে অ্যাডভেঞ্চারার আর প্রত্নতাত্ত্বিক লেটিশিয়া ও তার দলবলকে খোঁজার আদেশ দেওয়া হলো। শুনেছি গতকাল সকালে লেটিশিয়া ও অন্যদের পাওয়া গেছে। ম্যান্ডেটেড পানিশার আর সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ কিছু সূত্র পেয়েছে বলে মনে হচ্ছে। তাদের অনেকে সিমিম দ্বীপে চলে গেছে। হে, এসব ভাগ্য আমার কখনোই হবে না। অ্যালগার দৃষ্টি সরিয়ে নিলেন, তার হাঁটু পর্যন্ত পৌঁছায় না এমন ছোট জব্বাটা ঠিকঠাক করলেন আর বিড়বিড় করলেন, যত দ্রুত সম্ভব এটা শেষ হোক। একবার কালভেতুয়া পুরোপুরি মরে গেলে আর সুনামির ঝুঁকি না থাকলে তিনি এই বন্দর ছেড়ে যেতে পারবেন। বায়ামের এই উদারতার শহর ছেড়ে যাওয়ার পর তিনি সিকোয়েন্স 6 উইন্ড ব্লেসড হওয়ার জন্য কাজ করতে পারবেন। মন যখন এই সব ভাবনায় ব্যস্ত, তখনই অ্যালগারের হৃৎপিণ্ড একটা ধাক্কা খেল আর তিনি জানালার দিকে ফিরে তাকালেন। তিনি দেখলেন আকাশের মেঘ দ্রুত কেটে যাচ্ছে আর রক্তিম চাঁদটা চুপচাপ আকাশের গায়ে ঝুলে আছে। ক্লাইন মাঝরাত পর্যন্ত ঘুমালো। তখনই হঠাৎ সে জেগে উঠল। সে অস্পষ্টভাবে কিছু একটা অনুভব করেছিল। সে বিছানা থেকে নেমে জানালার কাছে গেল আর পর্দা সরালো। রক্তিম চাঁদের আলো ভেতরে ঢুকল, সবকিছু যেন তুষারের চাদরে ঢেকে গেল। দৃশ্যটা ছিল শীতল আর স্বপ্নের মতো। ক্লাইন বাইরে তাকিয়ে দেখল মেঘগুলো সব হারিয়ে গেছে। উজ্জ্বল রক্তিম চাঁদটা নক্ষত্রহীন আকাশে উঁচুতে ঝুলে আছে। এর মানে কি সি গড আর সি কিংয়ের লড়াই শেষ? ক্লাইন 2 সেকেন্ড ভাবল, দৃষ্টি সরিয়ে পর্দা টেনে দিল। ঘড়ির কাঁটার উল্টো দিকে 4 কদম হাঁটল আর গ্রে ফগের ওপরের জগতে চলে গেল। সে অস্পষ্ট গোল টেবিলটার এক প্রান্তে বসল, একটা সোনার মুদ্রা বের করল আর নিচু গলায় একটা ভবিষ্যৎবাণীর কথা বিড়বিড় করল। কালভেতুয়া পুরোপুরি মৃত। 7 বার এটা বলার পর সে সোনার মুদ্রাটা টোকা দিয়ে ওপরে ছুড়ে দিল এবং সেটার পতন লক্ষ্য করল। মুদ্রাটা ক্লাইনের হাতের তালুতে পড়ল আর রাজার মাথাটা উপরের দিকে ছিল। এর মানে ফলাফল ইতিবাচক। এর মানে সি গড কালভেতুয়া পুরোপুরি মৃত। যাই হোক, সিমিম দ্বীপের প্রাচীন এলভেন ধ্বংসাবশেষ আর কালভেতুয়ার অস্তিত্ব টিকিয়ে রাখার গোপন আস্তানা যে একে অপরের সঙ্গে জড়িত তা নিশ্চিত। ম্যান্ডেটেড পানিশার আর সামরিক বাহিনী সবেমাত্র বুক অফ ক্যালামিটি পেয়েছে, আর ধ্বংসাবশেষের কথা জানার একদিনের মধ্যেই কালভেতুয়ার আয়ু ফুরিয়ে এলো। আমি ভেবেছিলাম ও অন্তত আরও 2-3 দিন টিকে থাকবে। ক্লাইন দীর্ঘশ্বাস ফেলল আর দেখার চেষ্টা করল সরকারি বিয়ান্ডাররা কি কালভেতুয়ার আস্তানায় ঢুকে পড়েছে কিনা। দুর্ভাগ্যবশত তথ্যের অভাবে তার ভবিষ্যৎবাণী ব্যর্থ হল। সে কোনো উত্তর পেল না। কিছুক্ষণ চিন্তা করার পর ক্লাইন নিজের কৌশল পাল্টাল, স্পিরিট পেন্ডুলাম খুলল আর দেখার চেষ্টা করল কালভেতুয়ার আস্তানা খোঁজা তার জন্য বিপজ্জনক কিনা। যেহেতু এটা নিজের বিষয়, সে খুব দ্রুত ফলাফল পেয়ে গেল। টোপাজ পেন্ডুলামটা ধীর গতিতে আর ছোট দুরুনিতে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরছিল। বিপজ্জনক, তবে মেনে নেওয়ার মতো। বিপদটা ত্যাগের অনুষ্ঠানের চেয়েও কম। ক্লাইন মৃদু মাথা নাড়ল, বাস্তব পৃথিবীতে ফিরে এলো এবং তার অভিযানের প্রস্তুতি নিতে শুরু করল। সে প্রথমে শোবার ঘরের দরজায় খিল দিল, তারপর নিজেকে ডাকার অনুষ্ঠানটি সাজালো। আবার গ্রে ফগের ওপরে গিয়ে ক্লাইন ব্ল্যাক এম্পায়ার কার্ডটা হাতে নিল আর সেটা তার স্পিরিট বডির ভেতর ঢুকিয়ে দিল। হঠাৎ করেই সে মাংস রক্তের মানুষের মতো বাস্তব রূপ ধারণ করল। তার শরীরের চারপাশে থাকা কালো কুয়াশা তার শরীরের ওপর জমে একটা রাজকীয় আভা তৈরি করল। মনে হচ্ছিল সে যেন পুরো শরীরে লোহার বর্ম পরে আছে আর মাথায় এক চমৎকার কুচকুচে কালো মুকুট। টেবিলের ওপর রাখা মানুষের চামড়ার গ্লাভসটার দিকে তাকিয়ে ক্লাইন সেটা পড়তে দ্বিধা করল। গ্রে ফগের ওপরে ক্রিপিং হাঙ্গার প্রায় সিল করা অবস্থায় ছিল। সে কোনো অস্বাভাবিক নড়াচড়া করার সাহস করছিল না, কিন্তু এই এলাকা থেকে বের হওয়া মাত্রই এই অবাধ্য খিদে তার ব্যবহারকারীর ওপর ক্ষতি করতে পারত, সে জীবিত হোক কিংবা স্পিরিট বডি ফর্মে থাকুক। ক্লাইনের মাথায় এই চিন্তাই ঘুরছিল যে ব্ল্যাক এম্পারারের উচ্চ পর্যায়ের ক্ষমতা কি, স্পিরিট বডির ভেতরের ক্রিপিং হাঙ্গারকে চেপে রেখে স্বাভাবিক রাখতে পারবে কিনা। চেষ্টা করে দেখি, যদি কাজ না হয় তবে তলব শেষ করে ফিরে আসব। এতে সময় খুব কম লাগবে আর কোনো বিপদও নেই। ক্লাইন ক্রিপিং হাঙ্গার হাতে তুলে নিল আর লোহার বর্মের ওপর সেটা পড়ল। সে আর দেরি না করে ডোর অফ সামনিংয়ের ভেতর দিয়ে পা বাড়াল। মোমবাতির শিখার সাহায্যে সে বাস্তব পৃথিবীতে পৌঁছে গেল। সাবধানতা অবলম্বন করে ক্লাইন প্রথমেই ক্রিপিং হাঙ্গারের অবস্থা পরীক্ষা করল। সে দেখল ওটা শান্ত আর অনুগত,
ব্ল্যাক এম্পারারের শক্তির কাছে মাথা নত করে আছে। মন্দ না। স্বস্তির নিঃশ্বাস ফেলে ক্লাইন অ্যাজিকের তামার বাঁশি, বায়োলজিক্যাল পয়জন বোতল আর সান ব্রুচের মতো রহস্যময় জিনিসগুলো একে একে নিজের শরীরে জায়গা দিল। সবশেষে সে তার কালো শক্ত কাঠের লাঠিটা হাতে নিল, আর সেটার সাহায্যে গ্রে ফগের আভায় মাখানো তার সেই হারানো লোহার সিগার কেসটা খুঁজে বের করার প্রস্তুতি নিল। অবশ্যই কালভেতুয়া কোথায় লুকিয়েছিল তা জানতে হলে প্রথমে স্পিরিট ওয়ার্ল্ডে ঢুকে সেখান থেকে অবস্থানটা শনাক্ত করতে হতো, অন্যথায় সবকিছু ব্যর্থ হতো। স্পিরিট ওয়ার্ল্ডে কিভাবে ঢুকতে হয় তা নিয়ে ক্লাইন মিস্টার অ্যাজিকের দেওয়া 3টি পদ্ধতির কথা ভাবল না। বুদ্ধিমান আর চিন্তা করার ক্ষমতা সম্পন্ন স্পিরিট বডি হিসেবে সে নিজে কেন স্পিরিট ওয়ার্ল্ড খুঁজে বের করতে পারবে না? সে নিজেকে শান্ত করল আর অসংখ্য আলোক গোলকের দৃশ্যটা মনে করার চেষ্টা করল। তার শরীর আর মন দ্রুত স্থির হয়ে এলো। চিন্তা ভাবনাগুলো ধীরে ধীরে শূন্য হয়ে গেল, আর তার চেতনা চারদিকে ছড়িয়ে পড়ল। শীঘ্রই সে আবিষ্কার করল যে সে অকথ্য মায়াবী আর স্বচ্ছ সবকিছুর মাঝে আটকে আছে। সব রং উজ্জ্বল, আলাদা, কিন্তু একে অপরের ওপর উপরিপাতিত অবস্থায় আছে। আর গ্রে ফগ এতটাই ঝাপসা হয়ে গেছে যে সবকিছুকে যেন একটা অপার্থিব চাদরে ঢেকে রেখেছে। গভীরতায় আকাশের অনেক ওপরে 7টি আলোকরশ্মি ভিন্ন ভিন্ন রঙে জ্বলজ্বল করছিল। মনে হচ্ছিল সেগুলোর জীবন আছে, আর সেগুলো প্রচুর জ্ঞান ধারণ করে আছে। এটি স্পিরিট ওয়ার্ল্ড। এটি বাস্তবতার সাথে পুরোপুরি মিলেমিশে আছে আর সর্বত্র বিদ্যমান। যদি ম্যান্ডেটেড পানিশার বা সামরিক বাহিনীর কারো সাথে দেখা হয়ে যায়, আমি সাথে সাথে তলব শেষ করে গ্রে ফগের ওপরে ফিরে যাব। ক্লাইন এক পা এগিয়ে দিল। সহজেই স্পিরিট ওয়ার্ল্ডে ঢোকার পর সে অনুভব করল তার শরীরটা মায়াবী হয়ে গেছে। তার পেছনের কালো জোব্বাটা হালকা উঠছিল, আর হাতের লাঠিটা খাড়া হয়ে দাঁড়িয়েছিল। সে নিচু কিন্তু গম্ভীর স্বরে বলল, আমার লোহার সিগার কেসের অবস্থান কোথায়? মন্ত্র জপ করার সময় ক্লাইন অকারণে খুব টেনশনে পড়ে গেল। চারপাশের নশ্বস্যেন আর আলাদা রঙের মাঝে জোড়ায় জোড়ায় উদাসীন আর ভুতুরে চোখ তার দিকে তাকিয়েছিল। 7 বার বলার পর ক্লাইন লাঠিটা ছেড়ে দিল আর উত্তরের অপেক্ষায় রইল। কালো কাঠের লাঠিটা ভাসতে শুরু করল, মাঝারি গতিতে সামনের দিকে এগিয়ে চলল। খুব দ্রুতও না, আবার খুব ধীরও না। ক্লাইন সেটার পিছু নিল, বাস্তবের ভেতর দিয়ে, মায়াবী আর অদ্ভুত রহস্যময় স্পিরিট ওয়ার্ল্ডের ভেতর দিয়ে উঠতে থাকল। এখানে যদি দিক হারিয়ে ফেলা হয়, তবে চিরতরে পথ হারিয়ে হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। অবশ্যই ক্লাইনের ক্ষেত্রে সেই সমস্যা নেই। যদি সে সত্যিই পথ হারিয়ে ফেলে, তবে সে তলব শেষ করে সরাসরি গ্রে ফগের উপরের জায়গায় ফিরে যেতে পারবে। ক্লাইন কালো লাঠিটার পিছু নিল, যেটা কখনো নিক্ষিপ্ত হচ্ছিল তো কখনো নিচে পড়ছিল, আলাদা আর উপরিপাতিত রঙের ভিড়ে যাতায়াত করছিল। সে অস্পষ্ট সব স্পিরিট ওয়ার্ল্ডের প্রাণীর পাশ দিয়ে চলে গেল, আর সে কত দূরে এলো তা বোঝাই যাচ্ছিল না। হঠাৎ সে একটা চোখ দেখল। সেটা গোল, কালো আর সাদা রং স্পষ্ট। চোখটা পলক না ফেলেই তার দিকে তাকিয়ে থাকল। সেখানে কোনো মাথা নেই কিংবা কোনো শরীরও নেই। বিশাল বড় একটা চোখ ভেসে উঠল। চোখটা সাদা আর কালো অংশ একদম স্পষ্ট, যেন স্বচ্ছ কাঁচের তৈরি। রঙিন সব আভার পেছনে সেটা নিঝুম হয়ে ভাসছিল। ক্লাইন মোরেত্তি বুঝতে পারল না চোখটা বন্ধু নাকি শত্রু। হঠাৎ ক্লাইনের মনে পড়ল স্পিরিট ওয়ার্ল্ডের দৃশ্য বইয়ের একটা কথা। আব্রাহাম পরিবারের পূর্বপুরুষ লিখেছিলেন, স্পিরিট ওয়ার্ল্ডের কোনো প্রাণীর দিকে 3 সেকেন্ডের বেশি তাকাবে না, যদি না তারা নিজে থেকে যোগাযোগ করতে চায়। এটাকে উস্কানিমূলক আচরণ বলে ধরে নেওয়া হয়। ভয় বা নার্ভাস হওয়া যাবে না, কারণ অনেক শিকারী প্রাণী তখন আক্রমণ করার সুযোগ খোঁজে। কথাগুলো মাথায় আসতেই ক্লাইন তার দৃষ্টি সরিয়ে নিল। সামনে উড়ে যাওয়া শক্ত কাঠের লাঠিটার পিছু পিছু সে ছুটতে থাকল। তার পরনে থাকা কালো বর্ম, মাথার মুকুট আর কালো আলখাল্লা সেই অদ্ভুত চোখের সামনে দিয়ে চলে গেল। তবে সেই সত্তাটা নড়ল না, যেন ক্লাইনকে পাত্তাই দিল না। স্পিরিট ওয়ার্ল্ড সত্যিই খুব বিপজ্জনক একটা জায়গা। সাবধান না হলে যে কোনো সময় কোনো শক্তিশালী সত্তার মুখোমুখি হতে হয়। ক্লাইন সামনের দিকে এগিয়ে চলল। জায়গাটা সত্যিই খুব অগোছালো। আকাশের মতো উপরের দিকে 7টা উজ্জ্বল আভা দেখা যাচ্ছিল, কিন্তু মাঝে মধ্যে সেগুলো পায়ের নিচে বা আশেপাশেও ঘুরে বেড়াচ্ছিল। কালো লাঠিটা না থাকলে ক্লাইন তার দিকভ্রান্ত হয়ে পড়ত। হঠাৎ কুয়াশার মধ্যে সে দেখল বাম দিকে একটা কালো দুর্গ ভাসছে। সেটার চূড়াটা অনেক উঁচু, গায়ে লতাপাতা জড়ানো। দুর্গের একদম উপরে এক অদ্ভুত নারীমূর্তি দাঁড়িয়েছিল, যার উচ্চতা পাহাড়ের সমান। তার পরনে খুব জমকালো কালো পোশাক। নারীর কোনো মাথা নেই, ঘাড়ের কাছে পরিচ্ছন্ন একটা কাটার দাগ। তার ঝুলে থাকা হাতে 4টে সোনালি রঙের কাটা মাথা ছিল, আর চোখগুলো লাল। ভালো করে লক্ষ্য করলে দেখা যেত মাথাগুলো দেখতে হুবহু একই রকম। ক্লাইন মোরেত্তি যখন কালো সম্রাটের ছদ্মবেশে পাশ দিয়ে গেল, মাথাগুলো একবার চোখের পলক ফেলল। সে কোনো প্রতিক্রিয়া দেখাল না,
যেন কিছু দেখেইনি এমনভাবে উড়ে গেল। নারীটি ধীরে ধীরে শরীর ঘোরালো, যাতে হাতের মাথাগুলো ক্লাইনের চলে যাওয়া দেখতে পারে। এরা কি ধরনের দানব? ক্লাইনের মাথায় এই চিন্তা আসতেই সে দেখল কাঠের লাঠিটা দ্রুত নিচের দিকে পড়ে যাচ্ছে। সে দ্রুত সেটার পেছনে ছুটল, আবার সেই ফ্রি ফলের অনুভূতিটা পেল। 8 সেকেন্ড পর ধ্বংস হয়ে যাওয়া একটা পুরনো দালান তার সামনে ভেসে উঠল। দালানের বাইরে জেলিফিশের মতো একটা প্রাণী ভাসছিল। সেটা তার স্বচ্ছ সুর দিয়ে চারপাশের জায়গা নিজের এলাকা বানিয়ে ফেলেছিল। প্রতিটা সুরের মাথায় একটা করে সাদা খুলি লাগানো। খুলিগুলো দুলছিল আর অদ্ভুতভাবে নড়াচড়া করছিল। কালো লাঠিটা সেই অদ্ভুত প্রাণীটার ভেতর দিয়ে গিয়ে দালানের সামনে স্থির হল। পেয়ে গেছি। ক্লাইন প্রথমে খুশি হল, তারপর সতর্কভাবে সেই জেলিফিশটার দিকে তাকালো। সে যুদ্ধের প্রস্তুতি নিল, তবে সাথে সাথে আক্রমণ করল না। বরং কালো সম্রাট কার্ডের যে গাম্ভীর্য সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করল। সে তার চোখ দিয়ে শান্তভাবে জেলিফিশের খুলিগুলোর দিকে চেয়ে রইল। 3 সেকেন্ডের নিস্তব্ধতার পর ক্লাইন প্রাচীন হার্মিস ভাষায় নিচু স্বরে বলল, চলে যাও। খুলিগুলোর সাথে লাগানো সুরগুলো দুবার কাঁপল। তারপর জেলিফিশটা ধীরে ধীরে উপরের দিকে ভেসে গিয়ে স্পিরিট ওয়ার্ল্ডের গভীরে হারিয়ে গেল। এই কালো সম্রাট কার্ডটা এখনো বেশ কাজে দিচ্ছে। আমি তো আব্রাহাম আইজেকের তামার বাঁশিটা ব্যবহার করার কথা ভাবছিলাম। মৃত্যুর বংশধরদের স্পিরিট ওয়ার্ল্ডে নিশ্চয়ই একটা মান সম্মান আছে। ক্লাইন স্বস্তির নিঃশ্বাস ফেলে নিচে নামল আর কাঠের লাঠিটা ধরল। তারপর সে ধ্বংসস্তূপের ভেতরে নামল, মনে একরাশ উত্তেজনা নিয়ে। তার কাছে চার্চ অফ স্টর্মস বা সামরিক বাহিনী যদি এখান থেকে সবকিছু নিয়ে গিয়েও থাকে, তাহলেও কিছু না কিছু অবশিষ্ট থাকার সম্ভাবনা আছে। যদি কিছু নাও থাকে, তাহলেও একটা এলফ ধ্বংসাবশেষ ঘুরে দেখা মন্দ হবে না। ক্লাইন যখন পর্দার মতো একটা অদৃশ্য দেয়াল পার হল, সে অনুভব করল চারপাশের বাতাস ভারী হয়ে গেছে। তার চারপাশে নীল জলের অদ্ভুত এক আভা দেখা দিল। সমুদ্রের নিচে ছিল এক প্রাচীন ধ্বংসাবশেষ। সবগুলো দালানি ভেঙে চুরমার হয়ে আছে। মাঝখান থেকে একটা বিশাল পিলার বেরিয়েছিল, যার গায়ে অদ্ভুত সব চিহ্ন আঁকা। মনে হচ্ছিল এটা একসময় ছাদ ধরে রেখেছিল, কিন্তু এখন ভেঙে পাশের দালানের গায়ে হেলান দিয়ে আছে। ক্লাইন জায়গাটা চিনতে পারল, এটা সি গড ক্যালভেতুয়ার গোপন আস্তানা। এখানে বাস্তব আর স্পিরিট ওয়ার্ল্ড মিলেমিশে একাকার হয়ে আছে। এই মুহূর্তে বাতাসে একটা আর্তনাদ শোনা গেল, যা যন্ত্রণায় ভরা আর পাগল করা। এটা সেই একই চিৎকার যা ক্যালভেতুয়া মৃত্যুর আগে দিয়েছিল। সেটা আসলেই মরে গেছে। কালো লাঠিটা হাতে নিয়ে ক্লাইন ছাই রঙা পাথুরে রাস্তায় নামল। রাস্তার দুই পাশে ছোটখাটো পিলার, তাতে অদ্ভুত সব নকশা। প্রতিটা পিলারের নিচে একটা করে মূর্তি বসেছিল। কেউ কেউ প্রাচীন পোশাক পরা, কেউ বা আধুনিক জ্যাকেট পরা। কাউকে আসতে দেখেই তারা দ্রুত তাদের অস্ত্র উঁচিয়ে ধরল। ক্লাইনের দিকে তাকালো, তাদের ধূসর কালো মুখ আর শুকিয়ে যাওয়া চামড়া। তাদের চোখগুলো উন্মাদ আর অসার, আর সেগুলো ক্লাইনের কালো বর্মের দিকে স্থির হয়ে আছে। ক্যালভেতুয়ার ভক্তরা, তার মানে চার্চ অফ স্টর্মস বা অন্য কেউ এখনও এখানে পৌঁছাতে পারেনি। ক্লাইন একটা দীর্ঘশ্বাস ফেলে সানব্রুচে তার আধ্যাত্মিক শক্তি ঢালল। সে প্রাচীন হার্মিস ভাষায় বলল, পবিত্র। সে সানব্রুচের পবিত্র শপথ সক্রিয় করল, যাতে তার আক্রমণে পবিত্র শক্তির প্রভাব যোগ হয়। পা ক্লাইন কবজি ঘুরিয়ে লাঠিটা ছুঁড়ে মারল। সে শরীরটা একটু নিচু করে প্রথম যে সি গড গার্ড তেড়ে আসছিল তার দিকে ছুটল। গতি বাড়াতে বাড়াতে ক্লাইন হঠাৎ বাঁ দিকে মোড় নিয়ে শত্রুটার কুড়াল এড়িয়ে গেল। তারপর পেছন দিকে হাত ঘুরিয়ে লাঠি দিয়ে লোকটার শরীরে একটা গভীর দাগ টেনে দিল। বিশুদ্ধ সোনালি আগুন সেই দাগ থেকে জ্বলে উঠে গার্ডটাকে গ্রাস করল। ব্যাম! ক্লাইন জোরে মাটিতে পা ঠুকে শত্রুটার পাশ কাটিয়ে বেরিয়ে গেল। পেছনে থাকা শুকিয়ে যাওয়া গার্ডটা গোল্ডেন আগুনের শিখায় ছাই হয়ে গেল। ট্যাপ ট্যাপ ট্যাপ। ক্লাইন দ্রুত সামনে এগোতে থাকল, কখনো ডানে কখনো বামে। সাথে সাথে সে লাঠি দিয়ে আঘাত করতে থাকল, যেন শত্রুদের শরীরে আঁচড় কাটছে। ট্যাপ ট্যাপ ট্যাপ। ক্লাইন রাস্তা পার হয়ে সেই ধ্বংসপ্রাপ্ত দালানের সামনে পৌঁছাল। তার কালো আলখাল্লা বাতাসে উঠছে, আর পেছনে গার্ডগুলো সোনালি মশাল হয়ে জ্বলছে। গার্ডগুলো এক এক করে মাটিতে লুটিয়ে পড়ল আর নড়ল না। ক্লাইন সিঁড়ি বেয়ে দালানের ভেতরে ঢুকল। প্রথমেই তার চোখে পড়ল বিশাল এক নীল সি সার্পেন্ট বা সামুদ্রিক সাপ। তার শরীর পিচ্ছিল, আর তাতে ধ্বংসাবশেষের মতো অদ্ভুত সব নকশা। সাপটা তার চোয়াল দিয়ে একটা পিলার কামড়ে ধরে আছে, আর দুধ সাদা দাঁতগুলো ভেতরে ঢুকে গেছে। তার শরীরটা অর্ধেক হলঘর জুড়ে পড়ে আছে, যেন একটা নীল ছোট পাহাড়। শরীরের চামড়া ছিঁড়ে রক্ত আর মাংস বেরিয়ে গেছে, হাড়ও দেখা যাচ্ছে। সাপটার শরীরে একটা নীল আভা জমা হচ্ছিল, আর তার শরীরের একটা দাঁত মানুষের হাতের চেয়ে বড় হয়ে ধীরে ধীরে সোজা হয়ে উঠছিল। তার মৃত্যুর যন্ত্রণা মেশানো আর্তনাদ বাতাসে ছড়িয়ে পড়ল, যা ক্লাইনের শরীরকে অস্থির করে তুলল। ঠিক এই মুহূর্তে এক বৃদ্ধ পাদ্রির টুপি পরা লোক ক্যালভেতুয়ার শরীরের পাশে শুয়েছিল। তার চুল ধূসর, শরীরটা যেন পাথর। সে নিজের মুখটা সাপের শরীরে চেপে ধরে গলা দিয়ে অদ্ভুত সব শব্দ করছিল। বিশাল সাপটার শরীরের চারপাশে আরও শুকিয়ে যাওয়া মৃতদেহ ছিল।
বাইরের গার্ডদের মতো, কিন্তু এরা আরও ভয়ঙ্কর। তাদের পেটগুলো ফুলে ফেটে যাচ্ছে, মুখে গাঢ় লাল রক্ত আর নীল মাংসের টুকরো লেগে আছে। তাদের শরীর থেকে নীল আলো বেরিয়ে এসে সাপের সাদা দাঁতটার দিকে যাচ্ছিল। ক্লাইন কিছু বোঝার আগেই ক্যালভেতুয়ার ওপর শুয়ে থাকা সেই বৃদ্ধ পাদ্রী টলমল পায়ে উঠে দাঁড়াল। তার চোখে নীল আলোর ঝলক আর মুখে রক্তের মতো লাল মাংস। যেখানে তার মুখ লাগানো ছিল সেখানে সাপের শরীরের মাংস প্রায় শেষ, হাড় দেখা যাচ্ছে। সে সি গড ক্যালভেতুয়ার দেহ খাচ্ছে। এই তো সমস্যা। ক্লাইন ভ্রু কুঁচকে ঘটনাটা বোঝার চেষ্টা করল। ক্যালভেতুয়া মারা যাওয়ার পর এই পাদ্রী আর গার্ডরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, তাই তারা এখন স্বভাবে তার মাংস খাচ্ছে। এই পর্যায়ে বিয়ান্ডার বৈশিষ্ট্যগুলো এখনো পুরোপুরি আলাদা হয়নি। ক্যালভেতুয়ার শরীরে এখনো অনেক শক্তি অবশিষ্ট আছে। অনেক গার্ডই হয়তো পোষণ খাওয়ার নেশায় বা ক্ষমতার সংঘর্ষে পাগল হয়ে মারা গেছে। তবে কিছু ভাগ্যবান আছে যারা অদ্ভুত দানবে পরিণত হয়েছে। কেউ হয়তো সরাসরি উচ্চতর শক্তিতে চলে গেছে। যাই হোক না কেন, এরা সবাই প্রচণ্ড বিপজ্জনক। ক্লাইন বেঁচে থাকা পাদ্রীটার মুখের দিকে তাকালো, তারপর দেখল তার পেটটা গর্ভবতী নারীর মতো ফুলে আছে। পেটের ভেতরে একটা হৃৎপিণ্ডের মতো ধূপপুকানি আর সংকোচন হচ্ছে। সমুদ্রের পানি আর স্পিরিট ওয়ার্ল্ডের ছোঁয়ায় একাকার হয়ে যাওয়া ধ্বংসস্তূপের ভেতর দাঁড়িয়েছিল ক্লাইন মোরেত্তি। তার পরনে পুরো শরীর ঢাকা কালো বর্ম। হোলের ভেতরে সেই বিশাল নীল সাপের মৃতদেহটা পড়েছিল। সেটাকে খাবার হিসেবে ব্যবহার করছিল ওল্ড প্রিস্ট। লোকটার পেটে অস্বাভাবিক ফোলাভাব ছিল। তার ত্বক ছাই রঙের কালো, যেন অনেকদিন রোদে পুড়ে শুকনো হয়ে গেছে। তার নীল চোখের মণিগুলো দপদপ করছিল। সে তার সামনে থাকা এই নতুন অতিথির দিকে তাকিয়ে থাকল, যেন সে ঠিক করছে ক্লাইন মোরেত্তির শরীরের কোন অংশ দিয়ে সে খাওয়া শুরু করবে। ক্লাইন মোরেত্তি কোনো দ্বিধা করল না। সে তার ডান হাত নিজের শরীরের ভেতর ঢুকাল। সেখান থেকে সে বাদামি রঙের একটা স্বচ্ছ বোতল বের করল। এরপর ক্লাইন মোরেত্তি তার বাম হাতের তালু বাড়িয়ে বোতলের ছিপি খুলল। সে সাথে সাথে বায়োলজিক্যাল পয়জন বোতলটা হোলের এক কোণায় ছুঁড়ে মারল। এই পরিবেশটা সমুদ্রের নিচে তলিয়েছিল। সেখানে আলোর আগুন বা ফায়ার অফ লাইট ছাড়া অন্য কোনো আগুন জ্বলা সম্ভব ছিল না। তাই ক্লাইন মোরেত্তির ম্যাজিশিয়ান সিকোয়েন্সের ক্ষমতাও বেশ সীমিত হয়ে পড়েছিল। তাকে একদম শুরু থেকেই তার বাকি শক্তিগুলো পুরোপুরি কাজে লাগাতে হতো। বায়োলজিক্যাল পয়জন বোতলটা ছুঁড়ে মারার সময়ই ক্লাইন মোরেত্তির বাম হাতের দস্তানাটা উজ্জ্বল হয়ে উঠল। মনে হচ্ছিল ঠিক দুপুরের সূর্যের আলো তার হাতে পড়ছে। তার শরীরের চারপাশের সমুদ্রের পানি সোনালি রঙে রাঙা হয়ে গেল। এটা ছিল ক্রিপিং হাঙ্গার থেকে পাওয়া প্রিস্ট অফ লাইটের ক্ষমতা, লাইট অফ পিউরিফিকেশন। ওল্ড প্রিস্ট সি গড ক্যালভেটুয়ার শরীরের একটা অংশ খেয়ে ফেলেছিল, তাই সে একদমই ভদ্র আচরণ করার পাত্র ছিল না। সে ক্লাইন মোরেত্তিকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য সময় দেবে না। তার চোখের নীল আলো হঠাৎ জ্বলে উঠল এবং তার ফোলানো পেটটা আবার ফুলে গেল। একটা আর্তনাদ শোনা গেল। অশরীরী অথচ করুণ একটা শব্দ তার শরীর থেকে বের হল, যা পুরো ধ্বংসস্তূপ জুড়ে ছড়িয়ে পড়ল। শব্দটা যেন কোনো নাইটিঙ্গেল পাখির গান, খুব সুন্দর আবার খুব সুরেলো। আবার একই সাথে সেটা হাড় কাঁপানো ঠান্ডা, সরাসরি মানুষের আত্মার গভীরে গিয়ে আঘাত করে। ক্লাইন মোরেত্তি সেখানে জমে গেল। তার মনের চিন্তাগুলো যেন বরফের মতো জমে গেল। ওল্ড প্রিস্টের শরীরটা হঠাৎ বিশাল হয়ে উঠল। মনে হলো কোনো পৌরাণিক দৈত্য তার সামনে দাঁড়িয়ে আছে। তার ছেঁড়া পোশাকের নিচ থেকে রূপালী বিদ্যুতে ঘেরা নীল রঙের পিচ্ছিল সব সুর বেরিয়ে এলো। সেগুলো বাতাসের মধ্যে নাচতে নাচতে ক্লাইন মোরেত্তির দিকে তেড়ে এলো। একটা রূপালী আলোর বিস্ফোরণে ক্লাইন মোরেত্তি দূরে ছিটকে গিয়ে দরজার কাছে আছড়ে পড়ল। তার গায়ের কালো বর্মটা সাথে সাথে ফ্যাকাসে হয়ে গেল এবং তাতে ফাটল দেখা দিল। সে অবচেতনভাবে তার হাতে থাকা লাঠিটা অনেক দূরে ছুঁড়ে ফেলে দিল। তার মাথা তখনও অস্বাভাবিক শান্ত ছিল। এমন একটা পরিস্থিতিতে সে পেপার ফিগারিন সাবস্টিটিউট ব্যবহারের কথাও ভাবল না। সে সরাসরি আঘাতটা সহ্য করে নিল। যদি ব্ল্যাক এম্পারার কার্ড আর আজিকের কপার হুইসেল তার স্পিরিট বডিকে শক্তি না দিত, তবে সিকোয়েন্স 6-এর ক্লাইন মোরেত্তি হয়তো তক্ষুনি মারা যেত। সুরগুলো আবার ধেয়ে এলো। বিদ্যুতের ঝটকায় ক্লাইন মোরেত্তি জেগে উঠল এবং চটজলদি সরে গিয়ে আঘাতটা এড়িয়ে গেল। সে ওল্ড প্রিস্টের শরীরের দিকে একবার তাকালো। সে সাথে সাথে ঘুরে দরজার দিকে দৌড় দিল। তার সিদ্ধান্ত ছিল খুব পরিষ্কার। ক্লাইন মোরেত্তি প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিল। পিছন থেকে ওল্ড প্রিস্টের রূপালী বিদ্যুতে ঘেরা সুরগুলো তাকে টানার জন্য ধাওয়া করছিল। ক্লাইন মোরেত্তি খুব চতুরভাবে দিক পরিবর্তন করে নিজেকে বাঁচাচ্ছিল। পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে না দেখে ওল্ড প্রিস্টের পেট আবার ফুলে উঠল। তার শীতল গলার আওয়াজ ধ্বংসস্তূপে প্রতিধ্বনিত হল। কিন্তু এবার ক্লাইন মোরেত্তি প্রস্তুত ছিল। যদিও তার শরীর তখনও কিছুটা শক্ত হয়েছিল, তবে সমুদ্রের পানিতে ভিজে সে এক গাদা ভেজা কাগজে পরিণত হল। অবশেষে ওল্ড প্রিস্ট নড়াচড়া শুরু করল।
সে ভারী কিন্তু দ্রুত পায়ে শত্রুর পিছু নিল। এই বিশাল আকৃতির ওল্ড প্রিস্ট দৌড়ে দরজার কাছে পৌঁছাল, কিন্তু সে দেয়ালে আর ভেঙে পড়া ছাদের সাথে প্রচণ্ড শব্দে ধাক্কা খেল। দরজাটা এমন ছিল যে ক্যালভেটুয়ার মতো প্রাণী সহজেই পার হতে পারত, কিন্তু ধ্বংসস্তূপের কারণে দরজাটা এখন মাত্র 2 মিটার লম্বা আর 1 মিটার চওড়া। মানসিকভাবে ভারসাম্যহীন ওল্ড প্রিস্ট সরাসরি ধাক্কা খেয়ে দরজার সাথে আটকে গেল। এই সুযোগের অপেক্ষাতেই ছিল ক্লাইন মোরেত্তি। সে থেমে গিয়ে উল্টো ঘুরে দাঁড়াল। সে চোখ আধবোজা করে সোজা হয়ে দাঁড়াল এবং 2 হাত ছড়িয়ে দিল। আকাশ থেকে এক স্রোত সোনালি আলো নেমে এলো এবং সরাসরি ওল্ড প্রিস্টের গায়ে আছড়ে পড়ল। তার ঝুলে থাকা পোশাকের টুকরোগুলো জ্বলে উঠল। তার ছাই রঙের কালো চামড়া আর মাংস গলতে গলতে নিচে পড়তে শুরু করল। তখনই ক্লাইন মোরেত্তি বুঝতে পারল ওল্ড প্রিস্টের পেটের ভেতর কি ছিল। সেখানে 2টা চোখ আর একটা মুখের অবয়ব স্পষ্ট হয়ে উঠছিল। মনে হচ্ছিল কেউ একজন ওল্ড প্রিস্টের পেটের ভেতরে লুকিয়ে আছে, সেটা বের হওয়ার জন্য মরিয়া হয়ে আছে। ওল্ড প্রিস্ট তার পা দিয়ে শক্তি খাটিয়ে ধাক্কা দিল। সে ভেঙে পড়া দরজা থেকে নিজেকে ছাড়িয়ে নিল। চারপাশের পাথর আর সমুদ্রের পানি ছিটকে পড়ল। সে আলো থেকে নিজেকে ছাড়িয়ে নিল, কিন্তু তার শরীরের বেশিরভাগ অংশ ক্ষতবিক্ষত হয়ে গেল। এমনকি তার পেটের মুখটাও গলে যাওয়ার লক্ষণ দেখাচ্ছিল। ওল্ড প্রিস্টের নীল সুরগুলো বাতাসে দুলছিল। সেগুলো রূপালী বিদ্যুৎ নিয়ে ক্লাইন মোরেত্তির দিকে আঘাত করছিল। তার পেটের ওই মুখটা এমন সব শব্দ করছিল যা স্পিরিট বডিকে স্থির করে দিচ্ছিল। ক্লাইন মোরেত্তি দৌড়, ডিগবাজি আর চক্কর দিয়ে শত্রুর সাথে লড়ছিল। সে ঠিক যেন এক অদ্ভুত নাচে মগ্ন ছিল। এই লড়াইয়ের সময় সে বারবার পেপার ফিগারিন সাবস্টিটিউটের ওপর ভরসা করে নিজেকে বাঁচাল। মাঝে মাঝে সে নিজেও চিৎকার করে ওল্ড প্রিস্টের পেটের সেই মুখটার শব্দ থামিয়ে দিচ্ছিল। সময় বয়ে যাচ্ছিল। পাগল ওল্ড প্রিস্ট হঠাৎ তার হাত 2টো পেটের ওপর চাপিয়ে ধরল। সে তার হাত দিয়ে পেটের সেই মুখটাকে টেনে ছিঁড়ে ফেলল। সেখান থেকে নীল পুঁজ বের হতে শুরু করল আর ধারালো দাঁত গজিয়ে উঠল। সে আবার গর্জন করে উঠল। তার চারপাশের সমুদ্রের পানি একটা ঘূর্ণি তৈরি করল, ঠিক যেমনটা ক্যালভেটুয়া তৈরি করত। ব্ল্যাক এম্পিরর সাজে থাকা ক্লাইন মোরেত্তিকে সেই ঘূর্ণি টানতে শুরু করল। তার চারপাশে থাকা বিদ্যুতের সুরগুলো তাকে জড়িয়ে ধরার জন্য এগিয়ে এলো। ক্লাইন মোরেত্তি একটুও ভয় পেল না। তার বাম হাতের দস্তানাটা দ্রুত রূপ বদলে সোনালি রঙের হয়ে গেল। সে বাতাসে ভাসতে ভাসতে ওল্ড প্রিস্টের পেটের সেই মুখ আর নিচের পানির ঘূর্ণির দিকে তাকালো। তার চোখে 2টো বিদ্যুতের ঝলক দেখা দিল। ইন্টারোগেটরের সাইকিক পিয়ার্সিং। ওল্ড প্রিস্ট হঠাৎ জমে গেল। তার পেটের সেই মুখটা কুঁচকে গেল আর ঘূর্ণির টান সাথে সাথে বন্ধ হয়ে গেল। ক্লাইন মোরেত্তি পানির স্রোত কাটিয়ে মাছের মতো সাঁতরে বের হয়ে এলো। সে বিদ্যুতের ঝিলিক এড়াতে এড়াতে ওল্ড প্রিস্টের পাশে গিয়ে পৌঁছালো। তার দস্তানার রং তখন হালকা সবুজ হয়ে গিয়েছিল। ক্লাইন মোরেত্তি তার কোমরে 2টো ঘুষি মারল। সেই ঠান্ডা ঘুষির চোটে মাংস আর রক্ত চারদিকে ছিঁড়ে পড়ল। তার ডান পা বরফে জমে গেল। এটা ছিল জম্বির বরফ নিয়ন্ত্রণের ক্ষমতা। ব্যথায় চিৎকার করে ওল্ড প্রিস্ট তার সুরগুলো গুটিয়ে নিল। পুরো ধ্বংসস্তূপ রূপালী আলোয় ভরে গেল। ক্লাইন মোরেত্তি লোভ করল না, সে সাথে সাথে থেমে গেল। সে বারবার পিছনের দিকে ডিগবাজি খেয়ে সরে এলো। সে দাঁড়িয়ে পড়ল। ওল্ড প্রিস্ট তখনও বরফ হয়ে জমেছিল। ক্লাইন মোরেত্তির বাম হাতের দস্তানা আবার সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠল। সে সোজা হয়ে দাঁড়িয়ে সূর্যকে সম্মান জানানোর ভঙ্গি করল। একটা মোটা, উজ্জ্বল আর পবিত্র আলোর স্তম্ভ আবার নেমে এলো। সেটা ওল্ড প্রিস্টকে পুরোপুরি ঢেকে ফেলল। ক্লাইন মোরেত্তি দেখল শত্রুর শরীরের কালো মাংসগুলো দ্রুত গলে যাচ্ছে। পেটের সেই মুখটাও গলে গেল। ভেতরের সব অঙ্গ প্রত্যঙ্গ বেরিয়ে এলো আর দেখা গেল সেখানে একটা সামুদ্রিক সাপের মুখ তৈরি হয়েছে। ক্যালভেটুয়ার আত্মার কিছু অংশ তখনও রয়ে গেছে। একজন ডেমিগডের ইচ্ছাশক্তি সত্যিই কল্পনাকেও হার মানায়। ক্লাইন মোরেত্তি আবার ডিগবাজি খেয়ে একটা নীল সুর এড়িয়ে গেল। বিদ্যুতে মোড়ানো সেই সুরগুলো মাটিতে ঢুকে গিয়ে ছটফট করতে লাগল। উজ্জ্বল আলোটা দ্রুত মিলিয়ে গেল। ওল্ড প্রিস্টের পেটের সেই সাপের মুখটা আবার জেদ করে হা করল। সেই মুহূর্তেই ওল্ড প্রিস্ট নিজে কুঁজো হয়ে ভীষণ কাশতে শুরু করল। সাপের মুখের কাজ সাথে সাথে থেমে গেল। বায়োলজিক্যাল পয়জন বোতল শেষ পর্যন্ত কাজ করেছে। ক্লাইন মোরেত্তি এই সুযোগটা হাতছাড়া করল না। সে আবার সোজা হয়ে দাঁড়িয়ে 2 হাত ছড়িয়ে দিল। সোনালি আগুনের শিখাসহ আলোর একটা স্তম্ভ পুরো এলাকা উজ্জ্বল করে তুলল। ওল্ড প্রিস্টের শরীরটা ছোট হয়ে গেল, যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে। পেটের সেই সাপের মুখটা শেষবারের মতো আর্তনাদ করে চিরতরে হারিয়ে গেল। আলো যখন কমল, ওল্ড প্রিস্ট তখন তার আসল আকারে ফিরে এসেছে। তার হাড়গুলো প্রায় গলে গেছে। শরীরের সাথে কেবল কিছু মাংসের টুকরো ঝুলে আছে। তার শক্তি কমে গেল আর আত্মা বিলীন হতে লাগল। ক্লাইন মোরেত্তি দ্রুত তার কাছে ছুটে গেল। সে তার স্পিরিট চ্যানেল করতে শুরু করল।
সে নিশ্চিত হতে চাইল যে ওল্ড প্রিস্ট কোনো জঘন্য অপরাধ করেছে কিনা। সে তার নিজের নীতি ধরে রাখতে চেয়েছিল। হঠাৎ সে ওল্ড প্রিস্টের করা জীবিত বলিদানের দৃশ্য দেখতে পেল। ক্লাইন মোরেত্তি আর দেরি করল না। সে তার বাম হাত বাড়িয়ে দিল যাতে দস্তানাটা তার ভোজ সারতে পারে। মাংস, রক্ত আর আধ্যাত্মিক শক্তি তার হাতের তালুর সেই ক্ষুধার্ত মুখের ভেতর ঢুকে গেল। স্পিরিট চ্যানেল করার সময় ক্লাইন মোরেত্তি নিশ্চিত হল যে ওল্ড প্রিস্ট আগে একজন সোল অ্যাসুরার ছিল। তার পশন ফর্মুলা আর বিয়ন্ডার উপাদানগুলো ফেইসেক সাম্রাজ্যের চার্চ অফ গড অফ কম্ব্যাট থেকে এসেছিল। সি গড গার্ড হওয়ার আগেই সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। ক্যালভেটুয়ার মৃত্যুর পর সে তার অন্ধ অনুকরণে দেবতার রক্ত আর মাংস খেয়েছিল, আর সেই সংঘাতময় বৈশিষ্ট্যের কারণেই সে শেষে দানবে পরিণত হয়েছে। ক্রিপিং হাঙ্গার যখন তৃপ্ত হল, মাটির সব বিয়ন্ডার বৈশিষ্ট্য হঠাৎ নড়ে উঠল। সেগুলো একটা হারিকেন বা ঘূর্ণিঝড়ের মতো হোলের ভেতর ঢুকে একটা সাদা দাঁতের ভেতর গিয়ে জমা হল। ক্লাইন মোরেত্তি তাকিয়ে দেখল ক্যালভেটুয়ার সেই দেহটা পুরোপুরি কাদায় পরিণত হয়েছে। সেই দাঁতটা এখন একটা ছোট রাজদণ্ডে পরিণত হয়ে একটা ভাঙা পিলারের ভেতর আটকে ছিল। সাদা রঙের সেই রাজদণ্ডের মাথায় অনেকগুলো ছোট নীল রত্ন বসানো ছিল। ক্লাইন মোরেত্তি সাবধানে রাজদণ্ডটার দিকে এগিয়ে গেল। সেটা ছোঁয়ার আগেই তার কানে অনেকগুলো অশরীরী প্রার্থনা আর আর্তনাদের আওয়াজ ভেসে এলো। সে দেখতে পেল তার ভক্তরা তাদের চূর্ণ বিচূর্ণ হওয়া দেবতার মূর্তির সামনে কাঁদছে। বিভ্রম সৃষ্টিকারী অজস্র প্রার্থনার শব্দ ক্লাইন মোরেত্তির কানে ভেসে আসছিল। তার মনে হচ্ছিল সে যেন সত্যি কোনো শরীর ধারণ করে আছে। মাথার গভীরের এক তীব্র ব্যথায় তার মাথাটা ফেটে যাচ্ছিল। ব্যথা কমানোর জন্য নিজের মাথাটা দেয়ালে আছাড় মারার ইচ্ছে জাগল তার। মানুষের প্রার্থনার দৃশ্যগুলো তাকে এক অসহ্য আর ভয়ার্ত মাথা ঘোরানো অনুভূতির দিকে ঠেলে দিচ্ছিল। মনে হচ্ছিল সে যেন এক গভীর খাদের কিনারায় হাঁটছে আর যে কোনো মুহূর্তে নিচে পড়ে যাবে। তার স্পিরিট বডি যেহেতু ব্ল্যাক এম্পেরর কার্ড আর আজিকের কপার হুইসেল দিয়ে শক্তিশালী করা ছিল, তাই সে সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেনি। অন্য কোনো সাধারণ বিয়ন্ডার হলে এতক্ষণে ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ত, এমনকি দানবে পরিণত হতো বা মাংসপিণ্ডে পরিণত হয়ে যেত। এই জায়গার সব বিয়ন্ডার বৈশিষ্ট্যগুলো সাপের দাঁতের সাহায্যে মিলেমিশে একটা সিল্ড আর্টিফ্যাক্ট তৈরি করে ফেলেছিল। এর বিপদ আর নেতিবাচক প্রভাব গ্রেড 2 সিল্ড আর্টিফ্যাক্টের চেয়েও অনেক বেশি। ক্লাইন আর ঝুঁকি নিল না। ব্যথা আর মাথা ঘোরা থেকে বাঁচতে সে প্রার্থনার শব্দগুলো যেখান থেকে আসছিল সেখান থেকে কয়েক কদম পিছিয়ে গেল। সে কালভেতুয়ার মাংসপিণ্ডের পাশে গিয়ে দাঁড়াল, যেটা দেখতে একদম কাদার মতো লাগছিল। অর্ধেক ভেঙে যাওয়া পিলারে গাঁথা সাদা রঙের রাজদণ্ডটার দিকে সে তাকিয়ে রইল। সে ভাবল এটা কিভাবে নেওয়া যায়। মাথাতেই সে এই আর্টিফ্যাক্টের একটা নাম দিয়ে দিল, সি গড সেপ্টার। সে বুঝতে পারল এখনই এটা হাত দিয়ে ধরা বা ব্যবহার করার কোনো উপায় নেই, কিন্তু কয়েক সেকেন্ড ধরে রাখা সম্ভব। হাতে নেওয়া মাত্রই সে সামনিং রিচুয়াল বন্ধ করে ধূসর কুয়াশার ওপরে ফিরে যাবে। সেখানে গিয়ে প্রার্থনার হাজারো শব্দ আর অজানা নেতিবাচক প্রভাব থেকে নিজেকে রক্ষা করা যাবে। ধূসর কুয়াশার ওপরে সে অনায়াসেই এই দণ্ড নিয়ে গবেষণা করতে পারবে। ক্লাইন দ্রুত একটা পরিকল্পনা করে ফেলল। রেথ অবস্থায় সে কোনো কয়েন টস করা ছাড়াই স্পিরিট ওয়ার্ল্ডের সাথে যোগাযোগ করতে পারত। তার সহজাত প্রবৃত্তি বলে দিচ্ছিল যে এতে খুব একটা বিপদ নেই। সিদ্ধান্ত নিয়ে ক্লাইন জায়গাটা পরিষ্কার করতে শুরু করল, আর এলফদের পুরনো ধ্বংসাবশেষে মূল্যবান কিছু পাওয়া যায় কি না তা খুঁজতে লাগল। সে কোনায় গিয়ে ট্রান্সলুসেন্ট বায়োলজিক্যাল পয়জন বোতলটা কুড়িয়ে নিল, ঢাকনা আটকে শরীরের ভেতরে রেখে দিল। তারপর সে কালভেতুয়ার অবশিষ্টাংশের নিচে লুকিয়ে থাকা একটা লোহার সিগার কেস খুঁজে পেল। ক্লাইন অবাক হয়ে ভাবল, সে ভেবেছিল এটা কালভেতুয়া গিলে ফেলেছে আর নষ্ট হয়ে গেছে। সমুদ্রের ইলেকট্রিক কারেন্টের ঝটকায় তার শরীর অসাড় হয়ে গিয়েছিল, তাই সে ডান হাত তুলল আর সিগার কেসটা হাওয়ায় ভেসে তার হাতের মুঠোয় এসে পড়ল। ক্লাইন চারদিকে তাকালো। সিগার কেসটার গায়ে ক্ষয়ের দাগ থাকলেও সেটা ব্যবহারের উপযোগী ছিল। সমুদ্রের ঘূর্ণিতে যেসব জিনিস হারিয়ে গিয়েছিল সেগুলোর আর কোনো চিহ্নই নেই। হয়তো ধূসর কুয়াশার আভা কালভেতুয়াকে অস্বস্তিতে ফেলেছিল, তাই সে এটা উগড়ে দিয়েছিল, অথবা সিগার কেসটাতে কোনো মিউটেশন হয়েছিল। ক্লাইন সিগার কেসটা নিজের শরীরের ভেতরে রাখল, পরে সময় নিয়ে এটা নিয়ে ভাবা যাবে। সময় খুব কম। ক্লাইন জানত চার্চ অফ স্টর্মস বা সামরিক বাহিনী যে কোনো সময় এখানে চলে আসতে পারে। সে পিলারটা পাশ কাটিয়ে ধ্বংস হয়ে যাওয়া হলের পেছনের দিকে ঢুকল। এখানে অনেক দেয়ালচিত্র থাকার কথা, কিন্তু দেয়াল ভেঙে যাওয়ায় সব মুছে গেছে। পুরো পথ পার হওয়ার পর সে পাথরের নিচে চাপা পড়া অর্ধেক সিংহাসন দেখতে পেল। সিংহাসনের বাম দিকে একটা দেয়ালচিত্রের অর্ধেক অংশ দেখা যাচ্ছিল, যেখানে দুজন ব্যক্তির মুখোমুখি লড়াইয়ের ছবি ছিল। উপরে দাঁড়িয়ে থাকা লোকটা সমুদ্রের ঢেউয়ের উপর পা রেখেছিল, তার মাথায় কালো মেঘ। তার চেহারা বেশ নরম আর ক্লাইনের আগের জীবনের মানুষের সাথে মিল আছে। তার হাতে বিশুদ্ধ বিদ্যুতের তৈরি একটা বর্ষা, আর নিচে সবকিছু সমুদ্রের পানিতে তলিয়ে যাচ্ছে।
তার নিচে সাদা আলখাল্লা পরা এক ব্যক্তি ছিল। তার চেহারা অস্পষ্ট, বয়স বোঝা যাচ্ছে না। সাদা আলখাল্লা পরা সেই ব্যক্তির মাথার পেছনে একটা জ্যোতির্বলয় ছিল, যেটা সূর্যের মতো আলো ছড়াচ্ছিল। তার পায়ের নিচে 12টি খণ্ড বিশিষ্ট একটা বৃত্তাকার নকশা ছিল। তার পেছনে ছিল পর্দা ঘেরা এক ছায়া। সেই ছায়ার ভেতর থেকে একটা চোখ উঁকি দিচ্ছিল। মিস্ট্রিজম বা রহস্যবিদ্যা সম্পর্কে নিজের অগাধ জ্ঞান দিয়ে ক্লাইন দ্রুত এর মানে উদ্ধার করল। ঢেউ, ঝড়, মেঘ আর বিদ্যুৎ, নিশ্চয়ই এটা এলফ কিং সনিয়াথ্রিম। কিংবদন্তির মতোই তার চেহারা খুব নরম, এলফদের এমন রূপিত হওয়ার কথা। সনিয়াথ্রিম দেখতে বেশ সুন্দর আর রাগী কোনো ছাপ নেই। হয়তো এলফরা তাদের দেবতার রূপ একটু বাড়িয়েই লিখেছে। সূর্যের মতো জ্যোতির্বলয় আর সময়ের 12টি খণ্ড মানেই তো এমন আর অ্যাডামের বাবা, যাকে প্রাচীন সান গড আর সিটি অফ সিলভারে সর্বজ্ঞ ঈশ্বর বলা হয়। আর ছায়ার পেছনে থাকা চোখ, এটা তো ট্রু ক্রিয়েটর। তাহলে এই ছবিটা কি এলফ কিং সনিয়াথ্রিমের সাথে ট্রু ক্রিয়েটরের যুদ্ধের? ক্লাইন দেয়ালচিত্র থেকে নজর সরিয়ে মূল্যবান কিছু খুঁজতে শুরু করল। তার সহজাত প্রবৃত্তির ওপর ভরসা করে সে সিংহাসনের পাথরের নিচ থেকে একটা জিনিস টেনে বের করল। এটা একটা চ্যাপ্টা হয়ে যাওয়া সোনার মদের কাপ। এর গায়ে সূক্ষ্ম নকশা করা আর হাতলটা বাঁকানো। নিচের দিকে এলফ ভাষায় লেখা ছিল ক্যালামিটি কোহিনেম। এই ধ্বংসাবশেষের মালিক কি কোহিনেম নামের কোনো হাই এলফ? তার উপাধি কি ক্যালামিটি ছিল? লটিশিয়া আর তার বন্ধুরা যে বুক অফ ক্যালামিটি খুঁজে পেয়েছিল, তার সাথে এটা নিশ্চয়ই সম্পর্কিত। কোহিনেম বেঁচে নেই, কিন্তু তার কিছু বৈশিষ্ট্য হয়তো রয়ে গেছে। সম্ভবত কোহিনেমের শক্তির একটা অংশ কালভেতুয়া পেয়েছিল। ক্লাইন ভাবল, পরের সপ্তাহে ট্যাট গ্যাদারিংয়ের সময় দ্য ওয়ার্ল্ডের মাধ্যমে লিটল সানকে জিজ্ঞেস করবে, সে হয়তো এই কোহিনেমের কথা জানবে। ক্লাইন মদের কাপটা নিজের শরীরের ভেতরে রেখে দিল। সবকিছু পরীক্ষা করার পর ক্লাইন দ্রুত বাইরে চলে এলো। সে ব্ল্যাক হার্ডউড ক্যানটা তুলে নিল আর যুদ্ধের সব চিহ্ন মুছে দিল। তারপর একটা কাগজের পুতুল বের করে পানিতে ফেলে দিল, যেটা ভিজে গলে গেল। সে এখন ব্ল্যাক এম্পেররের ছদ্মবেশে আছে, এটাই বড় সুবিধা। কালভেতুয়ার হাড় বা মাংসের এখন আর কোনো মূল্য নেই। ক্লাইন ধীরস্থির হয়ে সেই সাদা হাড়ের রাজদণ্ডটার দিকে এগিয়ে গেল। আবার সেই বিভ্রান্তিকর প্রার্থনার শব্দ তার কানে আসতে শুরু করল। কাঁদতে থাকা, আর্তনাদ করা বা ধ্যানেরত ভক্তদের আর্তনাদ তার মাথায় তীব্র ব্যথার সৃষ্টি করল। নিজের অভিজ্ঞতা আর স্পিরিট বডির শক্তির ওপর ভরসা করে ক্লাইন কোনোমতে রাজদণ্ডের পাশে গিয়ে পৌঁছাল। সে ডান হাত বাড়িয়ে সেই সাদা হাড়ের দণ্ডটা ধরল। স্পর্শ করার সাথে সাথে ক্লাইনের চোখের সামনে সব পরিষ্কার হয়ে গেল। সে দেখল হুইলচেয়ারে বসা কালাত মাটিতে পড়ে আছে। কালভেতুয়ার ভেঙে যাওয়া পুতুলটা ধরে ডেসপেয়ার বা হতাশায় প্রার্থনা করছে। সে দেখল এডমন্টন নীল রঙের সাপের ট্যাটু সহ কালভেতুয়ার অন্য একটা পুতুলের সামনে মাথা ঠুকে রক্তাক্ত হয়ে গেছে। শহরের বস্তিতে ভক্তরা লুকিয়ে কাঁদছে আর প্রার্থনা করছে। ক্লাইনের কালো বর্ম শরীর ধরে রাখতে পারল না, ভেঙে পড়তে শুরু করল। একই সাথে সে তার সমস্ত শক্তি দিয়ে সেই সাদা রাজদণ্ডটা টেনে তুলল। হুশ! ধ্বংসাবশেষের সমুদ্রের পানি উত্তাল হয়ে উঠল। ক্লাইন সেই সি গড সেপ্টারটা নিয়ে তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে গেল। সে সরাসরি ধূসর কুয়াশার ওপরে ফিরে এলো। পরিচিত সেই বিশাল প্রাসাদে ফিরে আসতেই প্রার্থনার শব্দ আর বিভ্রান্তিকর দৃশ্যগুলো মিলিয়ে গেল। দ্য ফুলের চেয়ারে বসে ক্লাইন ডান হাতে সেই নীল পাথর খচিত রাজদণ্ডটা পরীক্ষা করতে শুরু করল। সিল্ড আর্টিফ্যাক্টের চারপাশে অগণিত আলোর বিন্দু ভেসে বেড়াচ্ছিল। প্রতিটা আলোর বিন্দু একজন ভক্তের প্রার্থনার প্রতীক। রাজদণ্ডটা থেকে এক অদ্ভুত পবিত্র আলো বের হচ্ছিল। ক্লাইনের মনে হল এটাই যেন সি গড বা সমুদ্র দেবতার আসল শরীর। সমুদ্রের দেবতার দণ্ডটি নিয়ে কিছুক্ষণ ধস্তাধস্তির পর ক্লাইন মোরেত্তিয়ের ক্ষমতার ব্যাপারে একটা প্রাথমিক ধারণা পেল। এটি দিয়ে সুনামি তৈরি করা যায়, ঝড় তোলা যায়, অঝরে বৃষ্টি নামানো যায়, আবার আকাশ থেকে বাজও ফেলা যায়। এটি ব্যবহার করলে যে কেউ অনায়াসে আকাশে উঠতে পারে, এমনকি কোনো বাধা ছাড়াই সমুদ্রের নিচে ঘুরে বেড়াতে পারে। দণ্ডটি প্রায় ধ্বংসাতীত, তাই শত্রুর মাথা ফাটিয়ে দেওয়ার কাজেও একে অনায়াসে ব্যবহার করা যায়। এটি থাকলে পথ হারানোর কোনো ভয় থাকে না, আর সমুদ্রের অনেক প্রাণীকেও নিজের ইচ্ছামতো চালনা করা সম্ভব। বিশ্বাসীদের প্রার্থনায় সাড়া দেওয়া কিংবা সমুদ্রের দানবদের মতো অমানুষিক শক্তি অর্জন করাও এর মাধ্যমে সম্ভব। সহজ কথায়, এটি হাতে থাকা মানে পুরো সমুদ্রের শাসক হয়ে যাওয়া। ক্লাইন মোরেত্তি ভাবল, এর ক্ষমতা তো প্রায় ঈশ্বরের সমান। পৃথিবীতে থাকা অবস্থায় এটি দিয়ে কোনো যুদ্ধজাহাজের বহরকেও সে রুখে দিতে পারবে। যদিও সে এখন সিকোয়েন্স 6-এর একজন বিয়ান্ডার এবং তার অনেক কার্যকর ক্ষমতা আছে, তবুও সাধারণ মানুষের চোখে সে হয়তো শক্তিশালী, কিন্তু সে এখনও দুর্বল। সে ঈশ্বর নয়, বরং একজন মানুষ মাত্র। সঠিক পরিস্থিতি হলে একটা রিভলভারের গুলি তাকে শেষ করে দিতে পারবে। অবশ্য কবরের ভেতর থেকে তার পুনর্জন্ম হওয়ার বিষয়টি একেবারেই আলাদা।
অন্যদিকে এই সমুদ্রের দেবতার দণ্ডের ক্ষমতা মানুষের পর্যায়ের অনেক উপরে। লোকগাথা আর সাধারণ মানুষের বিশ্বাসে এটি ঈশ্বর আর শয়তানের মিলিত শক্তির আধার। সিকোয়েন্স 4-এর পরের বিয়ন্ডারদের কেন সেমি গড বা অর্ধদেবতা বলা হয় তা এখন ক্লাইনের কাছে স্পষ্ট। সত্যিই তারা মানুষের চেয়ে ঈশ্বরের অনেক কাছাকাছি। ক্লাইন মনে মনে দীর্ঘশ্বাস ফেলল আর নিজেকে নিয়ে নিজেই একটু রসিকতা করল। যদি সাধারণ পরিস্থিতিতে সে এই দণ্ডটি ব্যবহার করতে পারে, তবে সে নাইটহকদের একজন উচ্চপদস্থ ডিকন হয়ে যেতে পারবে। গির্জার সবচেয়ে ক্ষমতাধর 20-25 জনের মধ্যে তখন সে একজন থাকবে। ইন্স জাংউইলের কাছে যদি 008 না থাকত আর সে সমুদ্রে থাকত, তবে ক্লাইন এখনই তার ওপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করত। সাফল্যের হয়তো ক্ষীণ একটা সম্ভাবনা থাকত, কিন্তু ক্লাইন কি আদৌ এটি স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারবে? ক্লাইন আগেই বুঝতে পেরেছিল যে এই দণ্ডটির নেতিবাচক প্রভাবগুলো ভয়ঙ্কর রকমের ভয়াবহ। অ্যাভারনাইট গির্জার মানদণ্ডে এটিকে অনায়াসে গ্রেড 1 সিল্ড আর্টিফ্যাক্ট হিসেবে গণ্য করা হতো। এটি ব্যবহারের সঠিক উপায় আর সিল করার পদ্ধতি বের করতে গিয়ে কত গবেষক যে প্রাণ হারাত তার হিসাব নেই। সমুদ্রের দেবতার দণ্ডটির মোট 3টি নেতিবাচক প্রভাব আছে। প্রথমত, এটি ব্যবহারকারীকে খিটখিটে আর রাগী করে তোলে, যার ফলে মানুষ হুটহাট ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। দ্বিতীয়ত, নির্দিষ্ট সময়ের ব্যবধানে এটি তার আশেপাশে থাকা সব প্রাণীর চিন্তা করার ক্ষমতা পুরোপুরি থামিয়ে দেয়, এরপর তাদের রক্ত শুষে নেয়। এমনকি ব্যবহারকারীর রক্ত এটি রেহাই দেয় না। এই প্রভাবটি কত দূর পর্যন্ত কাজ করে বা ঠিক কত সময় অন্তর হয় তা ক্লাইন নিখুঁতভাবে বলতে পারবে না, কারণ সে পেশাদার গবেষক নয়। তবে সে আঁচ করতে পারল এর পরিসীমা 6 মিটার থেকে 1 কিলোমিটারের মতো হতে পারে, আর বিরতি হয় 20 থেকে 35 মিনিটের মতো। তৃতীয়ত, এটি নিয়মিত বিশ্বাসীদের প্রার্থনাগুলো শব্দ আর দৃশ্যসহ ক্লাইনের সামনে হাজির করবে। একজন সেমি গড না হলে, মানসিক দৃঢ়তা কম থাকলে এই চাপে পড়ে যে কোনো মানুষ উন্মাদ হয়ে যেতে পারে। প্রথম নেতিবাচক প্রভাবটি এখনও সহ্য করা যায়। যদি অল্প সময়ের জন্য দণ্ডটি ব্যবহার করা হয়, তবে রাগ আর খিটখিটে মেজাজ সামলে নেওয়া সম্ভব। সহজ করে বললে, এমন শক্তিশালী একটি সিল্ড আর্টিফ্যাক্ট ব্যবহার করলে একটু ভুল তো হবেই। তৃতীয় সমস্যাটি এড়ানোর উপায়ও আছে। বিশ্বাসীদের প্রার্থনায় সাড়া দেওয়ার ক্ষেত্রে নিশ্চয়ই কোনো দূরত্বের সীমাবদ্ধতা আছে। রোস্টেড দ্বীপপুঞ্জ আর তার আশেপাশের সমুদ্র এলাকা ছাড়িয়ে গেলে নিশ্চয়ই কোনো সিগন্যাল কাজ করবে না। হ্যাঁ, যদি দণ্ডটি সবসময় সেই ধূসর কুয়াশার ওপরে রাখা যায়, তবে এই দূরত্বের সীমাবদ্ধতা ভেঙে ফেলা সম্ভব। সেক্ষেত্রে প্রার্থনার কণ্ঠ আর দৃশ্যগুলো কেবল আলোর বিন্দুতে পরিণত হবে, যা ক্লায়েন্টকে কোনোভাবেই প্রভাবিত করতে পারবে না। তখন সে চাইলে নিজের ইচ্ছামতো কোনো নির্দিষ্ট প্রার্থনায় সাড়া দিতে পারবে, আর উত্তর দেওয়ার সময় সে সমুদ্রের দেবতার দণ্ডের ক্ষমতা ব্যবহার করতে পারবে। সবচেয়ে বড় সমস্যা হলো দ্বিতীয়টি। ক্লায়েন্ট নিজে অবশ্যই ঠিক আছে। ব্ল্যাক এম্পারর হিসেবে সে এখন অনেকটা প্রেতাত্মার মতো। তার শরীরে কোনো রক্ত নেই, তাই রক্ত শুষে নেওয়ার ভয় তার নেই। কিন্তু আশেপাশের প্রাণীদের জন্য এটি খুবই বিপজ্জনক, কারণ দণ্ডটি বন্ধু আর শত্রুর পার্থক্য বোঝে না। তাছাড়া এর ঘটনার সময়টাও অনিশ্চিত। বিপদের মুখে শত্রুর সাথে সময় আর জায়গা নিয়ে আলোচনা করার সুযোগ নেই। ক্লায়েন্ট বারবার ভাবল কিভাবে এটি ব্যবহার করা যায়, কিন্তু সবকিছুর জন্য সঠিক পরিবেশ আর বিচার বুদ্ধি দরকার। হাঁফ ছেড়ে সে ভাবল, দণ্ডটির ভাগ্য কি তবে কুয়াশার ওপরেই পড়ে থাকা? এমনের মতো কেউ যদি চুপি চুপি এগিয়ে আসে, তবে সে তাকে একটা ঝাড়ি দেবে না, বরং একটা বজ্রপাতি মারবে। হ্যাঁ, আরেকটি ব্যবহারের উপায়ও আছে। মিস জাস্টিস আর মিস্টার হ্যাংডম্যান যখন সাহায্যের জন্য ডাকবে, তখন আর শুধু কাগজের ফেরেশতার উপর নির্ভর করতে হবে না। সে এখন বৃষ্টি আর বাতাস তৈরি করে সাহায্য করতে পারবে। অবশ্যই সানব্রুচের বিশুদ্ধিকরণের ক্ষমতার মতো কাগজের ফেরেশতাকেও সে মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারবে। গভীরভাবে চিন্তা করলে দেখা যায়, ধূসর কুয়াশার ওপরে বসে এই দণ্ড ব্যবহার করে সে আস্ত এক সেমি গডের মতো নিজেকে জাহির করতে পারবে। ক্লাইনের মনটা একটু ভালো হয়ে গেল, কারণ সে বুঝতে পারল দণ্ডটি একেবারেই অকেজো নয়। এটি তার সামনে নতুন অনেকগুলো পথ খুলে দিয়েছে। সে মনোযোগ সরিয়ে নিয়ে আবার সেই সাদা হাড়ের দণ্ডটির দিকে তাকালো, যার ওপর নীল মণি বসানো আছে। তার মাথায় আরেকটি প্রশ্ন এলো, সমুদ্রের দেবতার অনুসারীদের প্রার্থনায় সে আদৌ সাড়া দেবে কিনা? কালভেতুয়া তো মরে গেছে, তাই সেই মানুষগুলোকে মিথ্যে কোনো বিশ্বাসের পেছনে ছোটানোর তো দরকার নেই। কিন্তু বেঁচে থাকা পুরোহিত আর বিদ্রোহীরা যদি কোনো সাড়া না পায়, তবু তারা সহজে বাস্তবতাকে মেনে নিতে চাইবে না। মানুষ সাধারণত নিজের সান্ত্বনার জন্য মিথ্যে আশা পুষে রাখে, নিজেকে নিজে ভুলিয়ে রাখে। বিশেষ করে যখন তারা বড় কোনো বিপদে থাকে, তখন এমনটা বেশি হয়। সিটি অফ সিলভারের মানুষগুলোর মতো 2000 বছর পার হওয়ার পরেও তারা তাদের স্রষ্টাকে এখনো পুজো করে যায়। তারা বিশ্বাস করে যে তাদের ত্যাগ করা হয়েছে এবং একদিন তারা নিশ্চয়ই সাড়া পাবে। তার মানে
সমুদ্রের দেবতার অন্ধ ভক্তরা কোনো সাড়া না পেয়েই তাদের বলিদান বন্ধ করবে না। তারা ভাববে না যে কালভেতুয়া মরে গেছে, বরং তারা আরও মরিয়া হয়ে উঠবে, যাতে তাদের দেবতার কৃপা লাভ করা যায়। দীর্ঘ সময় ছাড়া সত্যটা তাদের কাছে পরিষ্কার হওয়া কঠিন। কালভেতুয়ার মতো কোনো স্থানীয় দেবতার সমর্থন ছাড়া বিদ্রোহীরা হয়তো পুরো ফেইস্যাক কিংবা 80s বাহিনীর খপ্পরে পড়বে। তখন তারা হয়তো অমানবিক কাজ করতে বাধ্য হবে, যেমন বেসামরিক মানুষের ওপর হামলা করা কিংবা নির্দোষ শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করা। ক্লাইন ভাবল তাদের একটু পথ দেখানো দরকার। তাদের বোঝাতে হবে যে উপাসনার সঠিক পথ কোনোটা, তবে সে নিজেকে জড়িয়ে না ফেলে শুধু সাহায্যটুকুই করবে। তাদের ভাগ্য বাঁচানোর দায়িত্ব তার একার নয়। ক্লাইন টেবিলের কিনারে হালকা টোকা দিয়ে হঠাৎ হাসল। সে তো অভিনয় করতে চেয়েছিল, তাই না? সমুদ্রের দেবতা কালভেতুয়া এই অভিনয়ের জন্য বেশ ভালো একটা লক্ষ্য। ক্লাইন ভাবল ধূসর কুয়াশার হস্তক্ষেপে সে আদৌ কোনো সাড়া পায় কিনা। হিহি, একবার চেষ্টা করে তো দেখতেই হবে। ক্লাইন দ্রুত সিদ্ধান্ত নিল। তার অদ্ভুত রকমের ভালো লাগছিল। সে কিছুক্ষণ চিন্তা করে প্রথমে একটি দৃশ্য কল্পনা করল, তারপর দণ্ডটি হাতে নিয়ে তার আধ্যাত্মিক শক্তি ছড়িয়ে দিল। হঠাৎ করেই সে আলোর একটি বিন্দু স্পর্শ করল। ব্লু মাউন্টেন দ্বীপের বনের এক গোপন গুহায় ন্যাড়া মাথার বিদ্রোহী কালাত তার হুইল চেয়ার থেকে পড়ে গেল। তার চোখে তখন হতাশা আর বিভ্রান্তি। সে হামাগুড়ি দিয়ে সামনের ভেঙে যাওয়া কালভেতুয়ার মূর্তির দিকে এগিয়ে গেল। সে অস্পষ্টভাবে কিছু একটা আঁচ করতে পারল, কিন্তু তা বিশ্বাস করতে তার মন চাইছিল না। কারণ এটি সত্যি হলে তার সব জেদ, সব ত্যাগ আর সব যন্ত্রণা অর্থহীন হয়ে যাবে। না, সে মনে মনে চিৎকার করল আর সমুদ্রের দেবতার পবিত্র নাম উচ্চারণ করে সাড়া পাওয়ার জন্য কাতর অনুরোধ জানাল। হুইল চেয়ার থেকে পড়ে যাওয়া কালাত কনুইয়ের ওপর ভর দিয়ে মাটি কামড়ে এগিয়ে গেল। মূর্তির সামনে পৌঁছে সে দেখল পাথরের তৈরি সামুদ্রিক সাপের মাথার চোখগুলো ভেতরে দেবে গিয়ে অদ্ভুত এক কালো গর্ত হয়ে আছে, আর তার দাঁতগুলো একটা একটা করে ঝরে পড়ছে। কালাত যেন জমে গেল, তার চোখের আলো নিভে আসতে শুরু করল। ঠিক সেই মুহূর্তে সে হঠাৎ আবছা একটা মূর্তি দেখতে পেল। মূর্তিটির পেছনে বিশাল গাঢ় নীল সুনামি আকাশ ছুঁতে চাইছে, আর রূপালী বিদ্যুতের ঝিলিকগুলো গাছের ডালের মতো ছড়িয়ে পড়ছে। ভয়ে কালাত ইনস্টিংটিভলি মাথা নিচু করল, কিন্তু তার ভেতরে তখন এক অভাবনীয় আনন্দ বয়ে যাচ্ছে। সে দেখল মূর্তিটির পায়ের নিচে ঢেউ আছড়ে পড়ছে, আর তাকে ঘিরে ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে। মূর্তিটি ছিল মহিমান্বিত, পবিত্র আর সর্বশক্তিমান। তারপর সে এক শান্ত আর গম্ভীর কণ্ঠস্বর শুনল, আমি ফিরে এসেছি। সেই কণ্ঠ বাতাস কাঁপিয়ে প্রতিধ্বনি তুলল। কালাত অজানা কারণেই কাঁদতে শুরু করল। ক্লাইন সেই সমুদ্রের ধ্বংসাবশেষ থেকে বেরিয়ে আসার 10 মিনিট পর সেখানে জমে থাকা সমুদ্রের পানি হঠাৎ করে ঘুরতে শুরু করল আর পিছন দিকে সরে গেল। 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে এলফদের ধ্বংসাবশেষের ভেতরের জায়গাটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেল। তাজা এক ঘূর্ণি বাতাস ভেতরে ঢুকে পড়ার উপযোগী বাতাস বয়ে আনল। ঘূর্ণি বাতাস থেকে একে একে কয়েকটা মূর্তি নিচে নামল। তাদের সামনে ছিল এক লম্বা আর চওড়া দেহের মাঝবয়সী মানুষ। তার বয়স 40-এর কোঠায়, মুখে দৃঢ় আর গভীর রেখা। তার ফোলা পেশিগুলো ঝোলাঝালে ঢাকা স্টর্মপ্রিস্ট বা জাদুকরের পোশাকের ভেতরে আটসাট হয়ে আছে। আর কেউ নয়, সে হল চার্চ অফ স্টর্মসের কার্ডিনাল, রোস্টেড সমুদ্রের আর্চবিশপ, ম্যান্ডেটেড পানিশারদের উচ্চপদস্থ ডিকন সি কিং জন কোটম্যান। তার গভীর নীল চোখ আর স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ঘন নীল চুল। চুলগুলো দেখতে অনেকটা ছোট ছোট পোকা বা তাঁবুর মতো। জন কোটম্যানের পেছনে ছিল কয়েকজন ম্যান্ডেটেড পানিশার আর সামরিক বাহিনীর সদস্য। তারা সতর্কভাবে আশেপাশের পরিবেশ পর্যবেক্ষণ করল। সামনের অর্ধদেবতার নিরাপত্তার জন্য তারা পুরোপুরি নিশ্চিত হতে পারল না। ঠিক সেই মুহূর্তে তারা একটা নাকের শব্দ শুনল, আর মুহূর্তের মধ্যে এক ঘূর্ণিঝড়ে তারা ধ্বংসাবশেষের দরজার সামনে ছিটকে পড়ল। সেখানে তারা দেখল বিশাল এক সামুদ্রিক সাপ মাংস আর রক্তে পরিণত হয়ে পড়ে আছে, হাড়গুলো বেরিয়ে আছে। এছাড়া সেখানে আর কিছুই নেই। কে এটা? জন কোটম্যান তার রাগ চেপে গর্জাল। সে চিৎকার করার সাথে সাথেই ওপর থেকে বিশাল এক সমুদ্রের ঢেউ আছড়ে পড়ল। ধ্বংসপ্রাপ্ত হোলের ভেতরে ঢেউয়ের শব্দ প্রতিধ্বনি তুলল, তারপর দ্রুত শান্ত হয়ে এক স্থির লেকের রূপ নিল। লেকের পানিতে আগের দৃশ্যটি ফুটে উঠল। এক অস্পষ্ট মূর্তি নীলমণি বসানো ছোট সাদা লাঠিটি উঁচিয়ে ধরে আছে, যার ফলে সমুদ্র তোলপাড় আর ধ্বংসাবশেষ কাঁপছে। জন কোটম্যান লম্বা একটা শ্বাস নিল আর ভিড়ের দিক থেকে মুখ ফিরিয়ে নিল। খুঁজে বের করো তাকে। সেই মুহূর্তে ক্লাইন 10-12 জন ভক্তকে বেছে নিয়েছিল সাড়া দেওয়ার জন্য, যাদের অধিকাংশই বেশ গুরুত্বপূর্ণ। সে তাদের নতুন এক নিয়ম বা চুক্তি ধরিয়ে দিল। আমি ফিরে এসেছি, অতীত ক্ষমা হলে আমি তোমাদের উদ্ধার করব। প্রথম অনুশাসন, তোমরা আমার উদ্দেশ্যে কোনো জীবন্ত মানুষের বলি দেবে না।